আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনরা, আশা করি সকলে ভালো আছেন। আমিও আল্লাহর শুধু ভালো আছি, সুস্থ আছি। সো আমরা সকলে চেষ্টা করি লাইভ ক্লাস যুক্ত হওয়ার জন্য, যেহেতু আজকে আমাদের প্রাইমারি ড্রিম বেসের কারক নির্ণয় ক্লাস হচ্ছে। তবে আপনারা সকলে জানেন যে কার হচ্ছে আপনার এমন এক টপিক যেখান থেকে চাকরি পরীক্ষায় সবসময় প্রশ্ন আসেই 2টো বা 3টাও আসার সম্ভাবনা আছে। আজকে আপনাদের ওই বিষয়ের উপর ক্লাস হতে যাচ্ছে, কিন্তু আমি শুধুমাত্র আমার গ্রুপে ক্লাস নেওয়ার জন্য রেডি ছিলাম না। আমি আসলে সকলের জন্য ক্লাসটি উন্মুক্ত করে দিয়েছি আজকে। সো সবাই চেষ্টা করবেন আজকে ক্লাসে সবাই 100% এফোর্ট দিয়ে যুক্ত হওয়ার জন্য। সকলের জন্য ক্লাসটি উন্মুক্ত করে দিয়েছি আজকে। সবাই একটু দ্রুত ক্লাসে যুক্ত হওয়ার চেষ্টা করেন। আপনারা যুক্ত হলে ইনশাআল্লাহ আমরা ক্লাসটি শুরু করে দেবো। আপনারা যুক্ত হলে আমরা ক্লাসটি শুরু দেবো। আপনারা কে কোন জেলা থেকে যুক্ত হয়েছেন, কাইন্ডলি সকলে দ্রুত আমাকে একটু কমেন্টে জানান। সকলে দ্রুত কমেন্টে জানান আপনারা কে কোন জেলা থেকে আমাদের আজকে লাইভ ক্লাস যুক্ত হচ্ছেন, এবং আমাদের বেঁচে যা সমস্ত ভাই বোন আছেন তারাও একটু দ্রুত কমেন্টে জানাবেন যে আপনারা কে কোন জেলা থেকে ক্লাসে যুক্ত হয়েছেন। সবাই একটু দ্রুত ক্লাসে আসার চেষ্টা করেন। ইনশাআল্লাহ আপনারা আসলে আমরা ক্লাসটি শুরু করে দেব। আমরা বেশি সময় নষ্ট করব না, আপনারা ক্লাসে আসলে দ্রুত আমরা ক্লাসটি শুরু করে দেব। তার আগে বলে দিই আজকে ক্লাসটি হচ্ছে আমাদের প্রাইমারি ড্রিম বেসের ক্লাস, সকলের জন্য উন্মুক্ত করে দিয়েছি। সো সকলে একটু দ্রুত ক্লাসে আসবেন এবং কি আজকে ক্লাসে একদম শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন। তাই বলবো যে সমস্ত ভাই বোন থাকবে সেই ভাই বোন ক্লাসে যুক্ত হচ্ছেন, আপনারা সবাই একটু দ্রুত কমেন্ট করেন যে আপনারা কে কোন জায়গায় যুক্ত হয়েছেন। আমাদের তাহমিনা আপু যুক্ত হয়ে গেছেন, আমাদের আকি ইসলাম আপু যুক্ত হয়ে গেছেন। সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। এবং যারা সালাম জানিয়েছেন আপনাদের প্রতি সালাম রইল, এবং আমিও সালাম গ্রহণ করলাম, ওয়ালাইকুম আসসালাম। সো চাকরি প্রত্যাশী ভাই বোন সবাই একটু দ্রুত কমেন্টে জানেন যে আপনারা কে কোন জেলা থেকে যুক্ত হয়েছেন, এবং আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা এবং বোর্ডে লেখাগুলো ঠিক মতো বোঝা যাচ্ছে কিনা সকলে কাইন্ডলি একটু দ্রুত গতিতে কমেন্টে জানানোর চেষ্টা করেন। আর সবাই একটু দ্রুত ক্লাসে আসার চেষ্টা করেন। ইনশাল্লাহ আপনারা ক্লাসে উপস্থিত হলে আমরা ক্লাসটি শুরু করে দেব। আর আপনারা যে সমস্ত ভাই বোন আপনারা যে জেলা থেকে যুক্ত হয়েছেন, কাইন্ডলি একটু কমেন্টে জানান যে আপনারা কে কোন জেলা থেকে যুক্ত হয়েছেন। আর যে সমস্ত ভাই বোন আমাদের ব্যাচ থেকে যুক্ত হবেন তারা কাইন্ডলি আপনাদের রোলগুলো একটু লিখে দিবেন, যাতে আমরা বুঝতে পারি ওই সকল ভাই বোনগুলো ক্লাসে যুক্ত হয়েছেন। হ্যাঁ, আশা করব সবাই দ্রুত ক্লাসে আসেন। আপনারা ক্লাসে যুক্ত হলে ইনশাআল্লাহ আমরা ক্লাসটি শুরু করে দেবো। তার আগে আমি আপনাদের সবসময় বলে দেখি যে সমস্ত ভাই বোন যুক্ত হচ্ছেন আপনাদের প্রতি রিকোয়েস্ট রইল যে আপনারা কে কোন জেলা থেকে যুক্ত হয়েছেন কাইন্ডলি সকলে একটু দ্রুত গতিতে কমেন্টে জানানোর চেষ্টা করবেন। ওয়ালাইকুম আসসালাম বাবলি ইসলাম। হ্যাঁ, সবাই একটু দ্রুত আমরা ক্লাসে চেষ্টা করি। রূপসী বাংলা ক্লাস যুক্ত হয়েছে, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, সবাই একটু দ্রুত আমরা ক্লাসে চলে আসি। আপনারা ক্লাসে যুক্ত হলে আমরা ইনশাআল্লাহ ক্লাসটি শুরু করে দেবো। আর প্রতিদিন এই সবসময় আপনাদের একটা কথা বলে থাকি, প্রিয় ভাই বোন আমার, যে সমস্ত ভাই বোন যুক্ত হচ্ছেন আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে সবাই একটু অনুগ্রহ করে ক্লাসটি শেয়ার করে দেবেন। যেহেতু আজকে ক্লাসটি আমরা ফ্রি দিয়েছি, সো আপনাদের ফ্রি বিনিময় হলেও সবাই একটু ক্লাসটি একটু শেয়ার করে দিন। আর আজকে হচ্ছে আমাদের 23 নং ক্লাস। অলরেডি আমাদের 22টা ক্লাস হয়ে গিয়েছে, আজকে আমাদের 23 নং ক্লাস। যারা যুক্ত হচ্ছেন আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যে সবাই একটু অনুগ্রহ করে ক্লাসটি একটু শেয়ার করে দেন। এবং আপনার যে সকল বন্ধু বান্ধব আছে তাদেরকে মেনশন করে দেন যে তারা যেন ক্লাসে যুক্ত হতে পারে। আপনাদের প্রতি রিকোয়েস্ট হলো প্রিয় ভাই বোন আমার, আর সময় নষ্ট না করে সবাই একটু দ্রুত গতিতে ক্লাসটি শেয়ার করে দেন, এবং আপনার সকল বন্ধুদের একটু মেনশন করে দেন তারা সবাই যেন ক্লাসে যুক্ত হতে পারে। আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকলো যে যেহেতু আজকে আমাদের কারকের উপর ক্লাস হচ্ছে, তাই বলবো যে সবাই একটু অনুগ্রহ করে দ্রুত ক্লাসটি শেয়ার করে দেন, আপনার সকল বন্ধুদের মেনশন করে দেন। স্যার বোর্ডে লেখা দেখা যায় না, আশা ক্লাস শুরু হলেই আমরা আমাদের বোর্ডে লেখাগুলো দেখা যাবে। সো জাস্ট শুরুর দিকে একটু সমস্যা হতে পারে, কিন্তু এর শেষ দিকে গেলে আমাদের হালকা একটু পরে গেলেই আমাদের লেখাগুলো পুরো ক্লিয়ার দেখা যাবে। তাই বলবো যে প্রিয় যে সমস্ত ভাই বোন যুক্ত হচ্ছেন আপনারা সবাই একটু দ্রুত কমেন্ট করেন যে আমাদের লেখাগুলো ঠিক মতো দেখা যাচ্ছে কিনা, এবং এটা মূলত আলু রিফ্লেক্সের জন্য এরকম হয়েছে। তবে জাস্ট ক্লাস শুরু হওয়ার পরেই একটু পরেই পুরা লেখা দেখা যাবে। হ্যাঁ, লেখা নিয়ে কারো সমস্যা নাই ইনশাল্লাহ। আশা করবো সবাই একটু দ্রুত গতিতে ক্লাসটি শেয়ার করার জন্য। এটা লেখা করে দিন দেখি। হ্যাঁ, এখন দেখুন এখন দেখেন তো বোর্ডের লেখাগুলো দেখা যায় কিনা প্রথমে। এখন তো ধন্যবাদ আকিস ইসলাম শেয়ার করার জন্য। এখন মনে হয় লেখাটা ঠিক মতো আছে। ওই লাইটটা একটু দেখেন তো ঠিক দেখা না, লাইটগুলো তো ফোকাস করছে অনেক বেশি। আচ্ছা, ক্লাস শুরু হলেই আপনি ফোকাসটা চলে যাবে। হ্যাঁ, ওকে।
দেখেন তো একটু, হ্যাঁ দেখেন তো লাইটটা স্যার পুরোপুরি ঠিক হয় কিনা দেখেন, এখন লাইট ফুটে ঠিক আছে কিনা। হ্যাঁ সবাই একটু দ্রুত আমরা ক্লাস আসার চেষ্টা করি। আর যে সমস্ত ভাই বোন আমাদের গ্রুপ থেকে যুক্ত হয়েছেন সবাই একটু রুলগুলো লিখে দিন। আর স্যার ঝাপসা দেখা যাচ্ছে, আচ্ছা দেখাবে না, জাস্ট স্যার আপনি ক্লাস নেবেন, একটু সরাসরি ক্লাস নেন, মানে পুরো বোর্ডটা একদম পুরো ক্লিয়ার দেখা যাবে। আশা করবো যে সবাই একটু দ্রুত গতিতে ক্লাসে উপস্থিত চেষ্টা করেন এবং যারা যুক্ত হয়েছেন তারা কাইন্ডলি কমেন্ট করেন যে ক্লাসে কে কে যুক্ত হয়েছেন। যারা ক্লাসে মাত্র যুক্ত হন তারা কাইন্ডলি কমেন্ট করেন যে আপনারা কে কে ক্লাসে যুক্ত হয়েছেন। হ্যাঁ বোর্ডে লেখাগুলো সাদা লাগছে, হ্যাঁ সাদা লাগবে না ইনশাল্লাহ, জাস্ট আমাদের ক্লাস শুরু হলেই বোর্ডের লেখাগুলো পুরো ক্লিয়ার হয়ে যাবে। বোর্ডের লেখা তখন সাদা দেখছেন স্যার, ওই ফোনটা বেটার ছিল, এই ফোনটা বেটার ছিল না। আচ্ছা আমরা লাইভটা কেটে লাইভটা শুরু করি আবার। হ্যাঁ না দেখা যায় না, পুরো সমস্যা তো, শুরু লেখা তো দেখা যায় না, কষ্ট দেখেন ওকে। লেখা না দেখা গেলে তাহলে কাটি দেওয়া ভালো হবে। আচ্ছা ঠিক আছে তাহলে এখন ওই যে সরলে দেখা যায় আর কি। এই যে সরেন, এখন দেখেন দেখছে না ঠিক আছে, এখন দেখেন সরলে দেখা যায়। হ্যাঁ এখন দেখেন ওকে, এখন দেখা যায়। আপনি সরলেন, আপনি সরলেই এখন তো ফুল লেখা ফোকাস দেখা যাবে। ঠিক আছে ওকে স্যার। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকের আপনাদের যে ক্লাস বাংলার যে গুরুত্বপূর্ণ একটি টপিক হচ্ছে কারক, আজকের ক্লাসটি হবে সকলের জন্য উন্মুক্ত করে দিয়েছি। কারক থেকে ক্লাস হবে, আমরা দেখতে পাচ্ছি 16 জন ভাই বোন কিন্তু আমাদের লাইভে যুক্ত আছেন। তো যেহেতু সকলের কাছে আজকে আমরা লাইভটি উন্মুক্ত করে দিয়েছি, তাই আশা করছি যে আমাদের এই লাইভটি যেন সকলে শেয়ার করেন এবং এই 18 থেকে যেন 180 পরিণত হয়, কিংবা 17 থেকে যেন 170 পরিণত হয়, যাতে 160-70 জন ভাই বোন আমরা ক্লাস করতে পারি, সেই কামনায় আমরা করছি। আশা করি ইনশাল্লাহ খুব গুরুত্বপূর্ণ একটি টপিক্সের উপর ক্লাস হবে আজকে। তো যাই হোক, এখন ঘড়িতে সময় হচ্ছে 8:07। তো যে সকল ভাই বোনেরা আপনারা যুক্ত আছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি সাদা মারছে দেখা না গেলে তাহলে লাইভ কেটে দিয়ে আবার পুনরায় আসলে মনে ভালো হতো। দেখেন তো আচ্ছা ঠিক আছে, কি করব? ঠিক আছে আচ্ছা, এখন মনে সম্ভবত দেখা যাচ্ছে। যাই হোক আমরা ক্লাসে সরাসরি চলে যাচ্ছি ইনশাল্লাহ। আজকের ক্লাস হচ্ছে টপিকস হচ্ছে আপনার কারক। এখানে দেখতে পাচ্ছেন আমি বোর্ডে লিখেছি কারক। কারক হচ্ছে যে খুব একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে কারক। কারক কাকে বলে? কারকের যদি আমরা সংজ্ঞা নির্ধারণ করে থাকি, আচ্ছা কারক হচ্ছে কাকে বলে? ক্রিয়াপদের সাথে অন্য পদের সম্পর্ককে কারক বলা হয়। তাহলে কারক কাকে বলে? ক্রিয়াপদের সাথে নামপদ কিংবা অন্যান্য পদের যে সম্পর্কটা তাকেই কারক বলা হয়। তাহলে যদি প্রশ্ন করা হয় কারক কাকে বলে, তাহলে কারক শব্দের অর্থ হচ্ছে ক্রিয়াপদ সম্পাদন করা। আচ্ছা এটা যদি আমি সন্ধি বিচ্ছেদ করি, এটাকে ক্রিয়ামূল বলা হয়। ক্রিয়ামূল কয় রিকার প্লাস মধ্যাহ্ন হসন্ত ক, অর্থাৎ ক্রিয়ামূল ক্রিয়াযুক্ত নক কারক। কারকের সন্ধি বিচ্ছেদ হচ্ছে ক্রিয়ামূল ক্রিয়াযুক্ত নক কারক, অর্থ হচ্ছে ক্রিয়া সম্পাদন করা। আচ্ছা কারক হচ্ছে আপনার প্রকারভেদ। কারক হচ্ছে আপনার 6 প্রকার, যেহেতু সমাস 6 প্রকার, কারক 6 প্রকার, অর্থাৎ কারক হচ্ছে 6 প্রকার। কী কী? একটি হচ্ছে কর্তৃকারক, 2 নম্বর হচ্ছে কর্মকারক, 3 নম্বর হচ্ছে করণকারক, সম্প্রদান কারক, অপদান কারক, আর হচ্ছে অধিকরণ কারক। এই হচ্ছে 6 প্রকার কারক। তারপর হচ্ছে আপনার কারকে আপনার বিভক্তি সম্পর্কে জানবো। যে বিভক্তি, যে কারকের বিভক্তি হচ্ছে আপনার 7টা। কারকের বিভক্তি হচ্ছে কয়টি? 7টি। প্রথমা বিভক্তি, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী এবং সপ্তমী।
অর্থাৎ কারকের বিভক্তি হচ্ছে আপনার সাতটি। প্রথম বিভক্তিতে শূন্য বিভক্তি, দ্বিতীয়তে হচ্ছে কে বা রে থাকলে আপনি বুঝে নেবেন এটা কি দ্বিতীয় বিভক্তি। তৃতীয় বিভক্তি হচ্ছে ধারা দিয়ে কর্তৃক থাকলে তৃতীয় বিভক্তি। চতুর্থী বিভক্তি হচ্ছে কে বা রে থাকলে। পঞ্চম বিভক্তি হচ্ছে হতে থেকে চেয়ে। ষষ্ঠী বিভক্তি হচ্ছে র বা এর। সপ্তমী বিভক্তি হচ্ছে এ অতে যদি থাকে তাহলে আমরা বুঝে নেব কি এটা সপ্তমী বিভক্তি বলা হয়েছে। ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে। আচ্ছা সবাই আপনারা একটু কমেন্টে জানায়েন যে কথাগুলো ক্লিয়ার হয়েছে কিনা, কিংবা বোর্ডে যদি আলো মারে তাহলে আমরা আমাদের আবার কমেন্টে জানাবেন, সমস্যা নেই। আমরা একটু ট্রাই করব যে আমরা পুনরায় ক্লাসগুলো কীভাবে সম্পাদন করতে পারি আপনাদের মাঝে। ঠিক আছে, যাই হোক তাহলে আমরা কি কি শিখলাম, যে কারক শিখলাম। কারক কাকে বলে? কারক হচ্ছে আপনার ক্রিয়াপদের সাথে যদি অন্য পদের যে সম্পর্কটা থাকবে তাকে কারক বলা হয়। কারক হচ্ছে আপনার কারকের বিচ্ছেদ, সন্ধি বিচ্ছেদ হচ্ছে ক্রিয়ামূল ক্রি যোগ নক, এটা হচ্ছে কারক। কারকের অর্থ, কারকের অর্থ কি? কারকের অর্থ হচ্ছে ক্রিয়া সম্পাদন করা, অর্থাৎ বার্পের মাধ্যমে যে ক্রিয়াটা সম্পাদন করে সেটা হচ্ছে কারক। কারকের প্রকারভেদ, কারকের প্রকারভেদ হচ্ছে 6 প্রকার। একটা হচ্ছে কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদান কারক, অপদান এবং অধিকরণ কারক, অর্থাৎ কারক এই 6টি প্রকার। মনে রাখবেন, এখানে কিন্তু সরাসরি কোশ্চেন চলে আসে যে কারক কয় প্রকার, এবং কারকের বিভক্তি আসে যে কর্তৃকারক। একটা প্রশ্ন আসলো যে আমাকে যেতে হবে, যেমন এখানে আছে কি আমাকে যেতে হবে। আচ্ছা আমাকে যেতে হবে এটা কোন কারক? যেমন ওই এটা আমি লিখে দিয়েছি, এটা কর্তৃকারক। আমাকে যেতে হবে এটা কর্তৃকারক কোন বিভক্তি? তাহলে আমাকে লাস্টে কি আছে? কে আছে। তাহলে অ এ কে, কে থাকলে কি আছে দেখেন তো, এই যে কে। তাহলে অর্থাৎ এটা হচ্ছে আপনার কর্তৃকারককে দ্বিতীয় বিভক্তি হবে, এইভাবে আর কি। আচ্ছা যাই হোক, তাহলে আমরা বিভক্তিও শেষ করলাম। এখন আমরা সরাসরি কর্তৃকারকে চলে যাব, যেহেতু কারকগুলো 6 প্রকার। 6 প্রকারের যে প্রথম প্রকারভেদটা হচ্ছে কর্তৃকারক। সেই কর্তৃকারকটা আমরা লিখেছি এখানে যে আমাকে যেতে হবে, সকলকে মরতে হবে, নূর নবী বই পড়ে, 10 মিলে করি কাজ। আচ্ছা এইখানে যা আছে সম্পূর্ণ হচ্ছে আপনার কর্তৃকারক। আচ্ছা কর্তৃকারক মনে রাখার একটা কৌশল হচ্ছে যে যদি কর্তৃকারক হচ্ছে যদি কর্তা আর কি নিজের কাজ নিজে সম্পাদন করে, নিজের কাজ যদি যে নিজে করে সেটা হচ্ছে আপনার কর্তৃকারক। তাহলে আমরা দেখবে এটা আমরা মনে রাখতে পারি যে নিজের কাজ, এটা লিখে রাখেন যে নিজের কাজ নিজে করবে, কর্তা করবে, কর্তা নিজের কাজ নিজে করলে সেটা হচ্ছে আপনার কর্তৃকারক। যদি নিজের কাজ নিজে কর্তা না করে সেটা আপনার কর্তৃকারক হবে না। দেখেন আমাকে যেতে হবে, অর্থাৎ যাওয়ার কাজটা কে করতেছে? যাওয়ার কাজটা আমি নিজেই করতেছি, আমাকে যেতে হবে। তার মানে এখানে আমি লিখছি দেখেন নিজের কাজ নিজে করবে, মানে কর্তা নিজের কাজটা কি করবে? নিজেই করবে, তাহলে আপনার কর্তৃকারক হবে। যেমন আমাকে যেতে হবে, যাওয়ার কাজটা কে করতেছে? আমি নিজেই করতেছি, তাহলে হচ্ছে আমাকে হচ্ছে এটা আপনার কর্তৃকারক। তারপর হচ্ছে সকলকে মরতে হবে। আচ্ছা সকলকে যে মরতে হবে তাহলে মানে কি আমি আসি না, সকলের মাঝে কি আমি আসি না, তাহলে আমাকেও মরতে হবে। তার মানে সকলকে মরতে হবে হচ্ছে সকলকে হচ্ছে আপনার কর্তৃকারক। নূর নবী বই পড়ে, তাহলে পড়ার কাজটা কে করতেছে? পড়ার কাজটা নূর নবী নিজেই করতেছে। তাহলে যদি নূর নবী বই পড়ে তাহলে পড়ার কাজটা কি করতেছে? নূর নবী নিজে করতেছে, অর্থাৎ এই নূর নবী আপনার কর্তৃকারক। তারপর হচ্ছে 10 মিলে করি কাজ। আচ্ছা একটা প্রশ্ন হচ্ছে যে 10 মিলে করি কাজ হারি জিতি নাহিলাস। আচ্ছা 10 মিলে যে করি কাজ, আমরা কাজটা যে করতেছি, হ্যাঁ এখানে কি 10 জনে মিলে করতেছি না? তাহলে 10 মিলে করি কাজ, তাহলে করা কাজটা কে করতেছে? 10 মিলে, তাহলে 10 মধ্যে তো অবশ্যই আমি আসি। তার মানে এখানে 10 হচ্ছে আপনার কর্তৃকারক। 10 মিলে কি করি কাজ, এখানে 10 হচ্ছে কর্তৃকারক। এই 10 জনের মধ্যে আমি নিজেও উপস্থিত আছি, এই জন্য 10 হচ্ছে আপনার কর্তৃকারক। পাগলে কি না বলে। আচ্ছা কি বলছে? পাগলে কি না বলে। আচ্ছা পাগলে বলার কাজটা কি করতেছে? বলার কাজটা করতেছে পাগলে। তার মানে ধরেন এক্সাম্পল স্বরূপ একজন আপনাকে গালি দিতেছে অকথ্য ভাষায় অনেকজন মানুষের সামনে, তো যদি গালি দেয় তখন মানুষ বলে না যে পাগল কথা বাদ দাও। তার মানে কি বলার কাজটা কে করছিল? পাগল নিজেই করছিল, যার কারণে পাগলে কিনা বলে। এখানে যে পাগল হচ্ছে আপনার কর্তৃকারক, মানে বলার কাজটা পাগল নিজে করছিল, এই জন্য পাগল হচ্ছে কর্তৃকারক। তারপর হচ্ছে মুষলধারে বৃষ্টি হচ্ছে। আচ্ছা দেখেন তো মুষলধারে বৃষ্টি হচ্ছে, তাহলে বৃষ্টি হওয়ার কাজটা কে করতেছে? বৃষ্টি নিজে করতেছে না? কেউ কি বৃষ্টি উপর থেকে নামাইতেছে যে আমি বৃষ্টিটা ফালাইতেছি উপর থেকে, এরকম কিছু না। বৃষ্টির কাজটা বৃষ্টি নিজে করতেছে, তাহলে মুষলধারে বৃষ্টি হচ্ছে মানে বৃষ্টির হচ্ছে আপনার কর্তৃকারক।
তারপর হচ্ছে অর্থ অনর্থ ঘটায়। তাহলে এখানে অর্থ কি? অর্থ হচ্ছে আপনার অর্থ অনর্থ ঘটায়। অর্থটা হচ্ছে আপনার কর্তৃকারক, কারণ অর্থ অনর্থ ঘটায়। অনর্থ ঘটার কাজটা কে করতেছে? অনর্থ ঘটার কাজটা এই অর্থ করতেছে, তার মানে এই অর্থটা হচ্ছে আপনার কর্তৃকারক। তার বলছে কাননে কুসুমকলি সকলি ফুটিল। আচ্ছা দেখেন, কানন হচ্ছে আপনার বাগান, কানন হচ্ছে কি? বাগান। বাগানে যে ফুলটা ফুটতেছে, কুসুমকলি মানে হচ্ছে একটা ফুল, হ্যাঁ, ফুল, সকলি ফুটিল। তাহলে এই কাননে মানে বাগানে ফুল ফুল ফোটার কাজটা কে করছে? কুসুমকলি নিজেই করছে। এখানে তো কেউ ফুলটা এসে ফুটাই দেয় নাই, তার মানে কুসুমকলি হচ্ছে আপনার কর্তৃকারক। তারপর হচ্ছে আমার যাওয়া হয়নি। আচ্ছা, কখনো যদি কারকের মধ্যে আপনার না বাদক শব্দ থাকে, সেটা আপনি আলগুস্তি কেটে দিবেন, এইভাবে কেটে দিবেন। এই কেটে দিয়ে আপনি সম্পূর্ণ একটা বাক্য তৈরি করবেন যে আমার যাওয়া হয়। তার মানে যাওয়ার কাজটা কি করতেছে? আমার নিজেরই করতে হইতেছে। তার মানে এই আমার এখানে শব্দটি হচ্ছে আপনার কর্তৃকারক। তার মানে আমার যাওয়া হয় মানে যাওয়ার কাজটা কি করতেছি? আমি নিজেই করতেছি। চণ্ডীদাস কয় শুনো পরিচয়, এটা শুনো হবে, হ্যাঁ, শুনো পরিচয়। এখানে চণ্ডীদাস কি? আচ্ছা, চণ্ডীদাস কয় শুনো পরিচয়। তাহলে পরিচয় দেওয়ার কাজটা কে করতেছে? চণ্ডীদাস নিজেই বলতেছে যে চণ্ডীদাস কয়। দেখেন, বলার কাজটা, কোয়ার কাজটা কে করতেছে? চণ্ডীদাস নিজেই করতেছে। তাহলে চণ্ডীদাস কয় শুনো পরিচয়। তাহলে পরিচয় দেওয়ার কাজটা চণ্ডীদাস সে নিজেই করতেছে, এই জন্য চণ্ডীদাস হচ্ছে আপনার কর্তৃকারক। পাখি সব কোলে করে রব। দেখেন, পাখি সব কি করে রব, এই যে পাখির যে কলরব করতেছে, হ্যাঁ, কলরব কি? কলরব কে করে? অবশ্যই পাখি করে। তাহলে কলরব করার কাজটা কে করতেছে? পাখি করতেছে। তাহলে পাখি সব করে রব, এই রবের কাজটা করতেছে কে? পাখি করতেছে। এই জন্য পাখি হচ্ছে একটা আপনার কর্তৃকারক, অর্থাৎ নিজের কাজ যদি নিজে করে সেটা হচ্ছে আপনার কর্তৃকারক। আচ্ছা, তারপর দেখেন যে মানুষ ভাবে এক হয় আরেক, মানে বাবার কাজটা কি করতেছে? মানুষ নিজে করতেছে। যদি বাবার কাজ যদি আমি করে থাকি, তাহলে আমি কি? কর্তৃকারক। তার মানে মানুষ ভাবে এক হয় আরেক, তার মানে মানুষ হচ্ছে আপনার কর্তৃকারক। বুলবুলিতে ধান খেয়েছে, এখানে কি বলা হয়েছে? বুলবুলিতে ধান খেয়েছে। আচ্ছা দেখেন, ধান খাওয়ার কাজটা কি করতেছে? বুলবুলি নিজে করতেছে। অর্থাৎ কর্তা যদি নিজের কাজ নিজে করে, তাহলে সেটা হচ্ছে আপনার কর্তৃকারক। তাহলে ধান খাওয়ার কাজটা আপনার বুলবুলি নিজে করেছে, এই জন্য বুলবুল হচ্ছে আপনার কর্তৃকারক। তারপর হচ্ছে আপনার গরুতে গাড়ি টানে। আচ্ছা, টানার কাজটা কি করতেছে? গাড়ি টানার কাজটা অবশ্যই গরু নিজে করতেছে। তার মানে গরুতে গাড়ি টানে, এখানে গরু হচ্ছে আপনার কর্তৃকারক। ফেরদৌসী কর্তৃক শাহনামা রচিত। আচ্ছা দেখেন, ফেরদৌসী কর্তৃক শাহনামা রচিত। শাহনামা হচ্ছে আপনার একটা উপন্যাস, হ্যাঁ, এই উপন্যাসটা লেখছিলকে ফেরদৌসী নিজে লিখেছিল। তাহলে যে নিজের কাজ নিজে করে সেটা কি? কর্তৃকারক, অর্থাৎ এখানে ফেরদৌসী হচ্ছে আপনার কর্তৃকারক। আচ্ছা, সবাই কমেন্টে জানান এখানে কোনো প্রকার সমস্যা আপনারা পেয়েছেন কিনা, কিংবা আপনারা বুঝতে পারছেন কিনা সম্পূর্ণ, আপনারা সবাই কমেন্টে জানান। আচ্ছা, সবাই একটু কমেন্টে জানান তো যে সবাই বুঝতে। লাইভ হচ্ছে না? আচ্ছা দেখেন আর দেখেন কোনো প্রকার সমস্যা আছে কিনা, আপনারা বুঝতে পারতেছেন কিনা। যদি না বুঝতে পারেন সমস্যা নাই, আমরা আপনাদের চেষ্টা করব সম্পূর্ণ লাইভ আবার পুনরায় করার জন্য, সমস্যা নেই। আচ্ছা দেখেন, সবাই কমেন্টে জানান যে আপনারা বুঝতে পারতেছেন কিনা, কিংবা লেখা দেখা যাচ্ছে কিনা। লাইটের আলো বেশি তো, যার কারণে এই সমস্যাগুলো হয়। তো সকলের কাছে আমার একটা আহ্বান থাকবে, সবাই একটু দেখেন যে এখানে কোনো প্রশ্নে কোনো সমস্যা আছে কিনা। আপনারা নং দিয়ে বললেও চলবে যে এই নংটা বুঝতে পারতেছি না, আমি অবশ্যই এখান থেকে ক্লিয়ার করে সামনের দিকে আগাবো ইনশাল্লাহ। আচ্ছা দেখেন, সবাই দেখেন যে লেখাগুলো বোঝা যাচ্ছে কিনা, কিংবা আপনারা এই যে এইখান থেকে কোনো প্রকার কর্তৃকারক থেকে কারো সমস্যা আছে কিনা আপনারা জানাতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমি হয়তোবা বুঝে নিব যে আপনাদের কোনো সমস্যা নেই। আমি অবশ্যই সামনের দিকে আগানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। যাই হোক, আমরা সামনের দিকে আগাবো। এখন আমাদের কর্তৃকারক শেষ হলো, আমরা চলে যাব কর্মকারকে। কারক খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস, এখান থেকে আপনার পরীক্ষাতে 2-3টা মার্ক আসে। বাংলাদেশের যে কোনো জবের ক্ষেত্রে কারক একটা মহা গুরুত্বপূর্ণ টপিকস। অবশ্যই আমরা বোঝার চেষ্টা করব যে এখানে কোনো প্রকার যেন না বুঝে আমরা সামনের দিকে না আগাতে হয়।
আচ্ছা দেখেন কর্মকারক, যেমন কর্মকারক, কর্ম শেষ হলো, আমরা চলে যাব কর্ম কারক। আচ্ছা কর্মে কারক বোঝার একটা কৌশল হচ্ছে আপনার কি বা কাকে দ্বারা যদি প্রশ্ন করে উত্তর পাওয়া যায়, কি বা কাকে, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাইলে এটা আপনার কর্মকারক। কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া গেলে, উত্তর পাওয়া গেলে আমরা বুঝে নেব সেটা কি কর্মকারক, কর্মকারক। আচ্ছা আমরা কিছু এক্সাম্পল মেকিং করি, সেটা হচ্ছে আপনার দেখেন যে নাসিমা বই পড়ে, নাসিমা বই পড়ে নাসিমা বই পড়ে ঘোড়া গাড়ি টানে, নাসিমা বই পড়ে ঘোড়া গাড়ি টানে, অর্থ অনর্থ ঘটায়, অর্থ অনর্থ ঘটায়, ডাক্তার ডাকো, ডাক্তার ডাকো, শুধু শুধু বিঘে দুই, শুধু বিঘে দুই ছিল মোর ভুঁই, ছিল মোর ভুঁই, কপল ভিজিয়া গেল নয়নের জলে, ভিজিয়া গেল নয়নের জলে, নয়নের জলে। নাম্বার 7। আচ্ছা দেখেন এই 6টায় যদি আমরা একটু আপনাদের ব্যাখ্যা করি, দেখেন এখানে বলছি কি যে কি বা কাকে দ্বারা যদি প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়, উত্তর যদি পাওয়া যায় তাহলে আপনার কর্মকারক হবে, আর না হয় কর্মকারক হবে না। আচ্ছা তারপর দেখেন নাসিমা বই পড়ে, এখানে বইটা কি, এখানে হচ্ছে বইটা হচ্ছে আপনার কর্মকারক, কারণ নাসিমা বই পড়ে, তাহলে বই পড়ার কাজটা কে করতেছিল, নাসিমা করতে, তার মানে এখানে নাসিমা হচ্ছে আপনার কর্তৃকারক আর বইয়ের কিন্তু কাজ দেই। তাহলে যদি প্রশ্ন করা হয় নাসিমা কি পড়ে, উত্তর অবশ্যই পাওয়া যাবে, উত্তর হবে কি বই পড়ে, তাহলে বই, তাহলে নাসিমা বই পড়ে উত্তর পাওয়া গেছে না, তার মানে এখানে বইটা হচ্ছে আপনার কি কারক, বইটা হচ্ছে আপনার কর্মকারক। তারপর হচ্ছে ঘোড়া গাড়ি টানে, এখানে গাড়িটা কি কারক, অবশ্যই ঘোড়া গাড়ি টানে, তাহলে টানার কাজটা কে করতেছে, ঘোড়া করতেছে, তাহলে ঘোড়া হচ্ছে আপনার কর্তৃকারক, এখানে গাড়ির কোনো কাজ দেয়, তার মানে ঘোড়া গাড়ি টানে, এখানে গাড়িটা হচ্ছে আপনার কর্মকারক। এখানে যদি প্রশ্ন করা হয় যে কি টানে, উত্তর পাবো না আমরা, কি টানে, তাহলে উত্তর হবে কি গাড়ি টানে, তার মানে এখানে গাড়িটা হচ্ছে আপনার কর্মকারক। তারপরে দেখেন অর্থ অনর্থ ঘটায়, এই যে অর্থ অনর্থ ঘটায়, অর্থ তো আমরা জেনেছি যে অর্থ হচ্ছে আপনার কর্তৃকারক, তাহলে অনর্থটা কি, অর্থ অনর্থ ঘটায়, তাহলে অর্থ কি ঘটায়, অনর্থ ঘটায়। তারপর দেখেন ডাক্তার ডাকো বলছে এখানে, যে ডাক্তার কি কারক, ডাক্তার ডাকো, দেখেন ডাক্তার ডাকার কাজ কিন্তু ডাক্তার সে নিজে করে না, অপরজন দ্বারা করানো হয়, অর্থাৎ ডাক্তারের কিন্তু এখানে কোনো কাজ নেই বললে চলে, তার মানে ডাক্তার ডাকো, সেখানে ডাক্তারের কোনো কাজ নেই, ডাকার কাজটা কী করতেছে, অন্যজন করতে, এই জন্য ডাক্তার হচ্ছে আপনার কর্মকারক। যদি বলে কি ডাকো, অ্যান্সার হবে কি
ডাকো, উত্তর হবে কি ডাক্তার, এটা হবে অ্যান্সার। তার মানে ডাক্তারটা হচ্ছে আপনার কি কারক, কর্মকারক। তারপর হচ্ছে শুধু বিঘে 2 ছিল মোর ভুই, এখানে ভুই কি, শুধু বিঘে 2 ছিল মোর ভুই, ভুই হচ্ছে আপনার জমি বা মাটি, হ্যাঁ, এখানে শুধু 2 বিঘে জমি ছিল মোর ভুই, তাহলে এখানে মোর কি ছিল, মোর ভুই ছিল, ভুই এখানে হচ্ছে কর্মকারক। তারপর হচ্ছে কপুল ভিজিয়া গেল, এটা কপুল, কপুল অর্থ হচ্ছে আপনার গাল, কপুল অর্থ হচ্ছে কি গাল। আচ্ছা, কপুল অর্থ হচ্ছে গাল, কপুল ভিজিয়া গেল নয়নের জলে, কপুল হচ্ছে কি গাল, এখানে গাল যদি ভিজে যায় নয়নের জলে, তাহলে যদি প্রশ্ন করা হয় কি ভিজিয়া গেল নয়নের জলে, অ্যান্সার আসবে কি কপুল, অর্থাৎ এখানে কপুলটা হচ্ছে আপনার কর্মকারক। দেখেন এখানে এগুলো বুঝতে পারতেছেন কিনা, যে এইভাবে আপনার কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অধিকাংশ উত্তর আসবে, এই মানে না আপনার 100% কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কর্মকারক হবে, কিন্তু অধিকাংশের ক্ষেত্রে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে আপনার অ্যান্সার পেয়ে যাবেন। আরেকটা কথা হচ্ছে যে শর্টকাট হচ্ছে যে কর্মের কোনো কাজ নেই, এখানে কর্মের কোনো কাজ নেই। এখানে দেখেন যে বলছে যে কি নাসিমা বই পড়ে, এখানে বইয়ের কোনো কাজ আছে, বই নাসিমা পড়তে হয়, কিন্তু এখানে কোনো বইয়ের কোনো কাজ নেই, অর্থাৎ যার কোনো কাজ নেই সে হলো কর্মকারক। তারপর দেখেন ঘোড়া গাড়ি টানে, টানার কাজটা কে করতেছে, ঘোড়া করতেছে, গাড়ি টানতেছে, গাড়িকে টানতেছে, এখানে গাড়ির কোনো কাজ আছে নেই, অর্থাৎ যার কাজ নেই সেই হলো কর্মকারক, অর্থাৎ ঘোড়া গাড়ি টানে, তাহলে কি টানে, গাড়ি টানে, এখানে গাড়ি হচ্ছে কর্মকারক। অর্থ অনর্থ ঘটায়, তাহলে অর্থে কি ঘটায়, অনর্থ ঘটায়, এখানে অনর্থের কোনো কাজ নেই। ডাক্তার ডাকো, এখানে ডাক্তার ডাকো মানে কি, ডাক্তারকে সে নিজে নিজেকে ডাকবে না, এখানে ডাক্তার অবশ্যই অন্যজন দ্বারা ডাকাতে হবে, অর্থাৎ ডাক্তারের কোনো কাজ নেই, ডাক্তার হচ্ছে একটা কর্মকারক। কি ডাকো, ডাক্তার ডাকো, অ্যান্সার আসছে ডাক্তার ডাকো। তাহলে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর যদি পাওয়া যায় সেটা হচ্ছে কর্মকারক। শুধু বিঘে 2 ছিল মোর ভুই, শুধু 2 বিঘে জমি ছিল মোর, মোর ভুই হচ্ছে কি আপনার জমি ছিল, 2 বিঘা কি জমি ছিল বলছে, তাহলে মোর কি ছিল, জমি ছিল, ভুই মানে হচ্ছে জমি, অর্থাৎ এখানে কি দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া গেছে, তাহলে ভুই মাটির কোনো কাজ ছিল, কাজ ছিল না। কপুল ভিজিয়া গেল নয়নেরও জলে, কপুল মানে হচ্ছে গাল, আচ্ছা গাল যদি ভিজে যা, হ্যাঁ, চোখেরও জলে, তাহলে এখানে গালের কোনো কিছু করার আছে নাই, এখানে গাল হচ্ছে আপনার কি কর্মকারক। দেখেন সবাই বুঝতে পারতেছেন কিনা, যদি বুঝতে পারেন সবাই একটু কমেন্টে জানান, দয়া করে কমেন্টে সবাই জানান। ভুই অর্থ হচ্ছে আপনার মাটি, মাটি, ভুই অর্থ হচ্ছে আপনার মাটি, ভুই অর্থ হচ্ছে আপনার মাটি বা জমি বলতে পারেন। আচ্ছা সবাই একটু কমেন্টে জানান, আর সকলের কাছে একটা আহ্বান থাকবে, আপনারা ক্লাসটি শেয়ার করে দিবেন। আমরা চাচ্ছি যে আপনাদের যেহেতু ফ্রি ক্লাস আজকে আমরা উন্মুক্ত করে দিয়েছি, সকল ভাই বোনেরা যেন ক্লাসগুলো করতে পারেন। আচ্ছা হ্যাঁ ক্লিয়ার, সকলে বলতেছেন ক্লিয়ার। আচ্ছা নিশাদ বলতেছেন মাত্র আসলাম, তবে লেখা দেখে বুঝেছি আলহামদুলিল্লাহ, হ্যাঁ ধন্যবাদ নিশাদ। ইসরাত জাহান স্যার বোর্ডের প্রবলেম হচ্ছে, আচ্ছা প্রবলেম হচ্ছে আপনার আলোটা বেশি হয়ে যাচ্ছে, আমরা আসলে নতুন ফোন দিয়ে ক্লাস নিতেছিলাম তো দেখতেছিলাম, একটু ট্রাই করতেছিলাম যে আসলে এটা কতটুকু সুন্দর দেখায় কিংবা ক্লিয়ার হয়, এই জন্য আর কি। আচ্ছা বই আলপনা, হ্যাঁ আমি বই লিখে দিয়েছি, আলপনা আপনার দেখতে পারবেন যে বই অর্থ হচ্ছে মাটি বা জমি, আমরা লিখে দিয়েছি। তারপর হচ্ছে আলপনা, আচ্ছা বাবলি ক্লিয়ার, মৌ ক্লিয়ার স্যার, হালিমাতুস সাদিয়া আলহামদুলিল্লাহ, ধন্যবাদ সাদিয়া, নির্জনা ইউনুস আলহামদুলিল্লাহ ক্লিয়ার, ইসরাত জাহান ক্লিয়ার, আলপনা ক্লিয়ার, হাসান আলী ক্লিয়ার। আমাদের ভাই একজন মাত্র কমেন্ট পেয়েছি, আসলে ভাইরা কি কমেন্ট করে না কিংবা ক্লাস করে না নাকি, ধন্যবাদ। আমি এখানে দেখতে পাচ্ছি 31 জন ভাই বোন লাইভে আছে, ধন্যবাদ সকলকে। আচ্ছা যদি সবাই ক্লিয়ার থাকে তাহলে আমি সামনের দিকে এগিয়ে যাব ইনশাল্লাহ। আচ্ছা তাহলে আমাদের কর্মকারক শেষ হলো, কর্মকারক, তারপর হচ্ছে আমরা করণকারকের দিকে চলে যাব। করণকারক এটা লাগবে, আচ্ছা দেখেন করণকারক, 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 আচ্ছা করণকারক বোঝার একটা কৌশল হচ্ছে যে ধারা দিয়ে কর্তৃক থাকবে, ধারা দিয়ে
কর্তৃক, দ্বারা দিয়ে কর্তৃক কিংবা হতে থেকে চেয়ে থাকবে, দ্বারা দিয়ে কর্তৃক, দ্বারা দিয়ে কর্তৃক উপকরণ, উপকরণ, উপায়, উপকরণ, উপায়, সহায়ক, সহায়ক কিংবা যন্ত্র থাকবে, যন্ত্র থাকবে, কিংবা কি দ্বারা, কি দ্বারা বা কিসের দ্বারা, কি দ্বারা বা কিসের দ্বারা, যদি প্রশ্নগুলো উত্তর পাওয়া যায় আর কি, কি দ্বারা বা কিসের দ্বারা প্রশ্ন করলে উত্তর পাইলে তাহলে কি আপনার এটা হচ্ছে কর্মকারক, উত্তর পাইলে আপনার করণ কারক হবে, সরি করণ কারক, করণ কারক। আচ্ছা দেখেন আমরা এসে কিছু এক্সাম্পল ক্ল্যারিফাই করি। যদি নিজের চেষ্টায় সব হয়, নিজের চেষ্টায়, নিজের চেষ্টায় সব হয়, নিজের চেষ্টায় সব হয়, এখানে চেষ্টায় কি কারক? নাম্বার 2, ব্যায়ামে, ব্যায়ামে শরীর ভালো থাকে, ব্যায়ামে শরীর ভালো থাকে, ভালো থাকে, এখানে ব্যায়াম কোন কারক? বার 3 হচ্ছে নৌকায় নদী পার হলাম, নদী, নৌকায় নদী পার হলাম, নৌকায় নদী পার হলাম, এখানে নৌকা কি কারক? ফুলে ফুলে, ফুলে ফুলে ঘর ভরেছে, ভরে, ফুলে ফুলে ঘর বেড়েছে, এখানে ফুলে ফুলে কোন কারক? অহংকার পতনের মূল, অহংকার পতনের মূল, পতনের মূল, তাহলে অহংকার কি কারক? নাম্বার 6, জগতে, জগতে কীর্তি, জগতে কীর্তিমান হও সাধনায়, সাধনায়, এখানে সাধনায় কি কারক? নাম্বার 7, টাকায় কিনা হয়, এখানে টাকাটা কি কারক? আচ্ছা যাই হোক, আপনাদের দেখেন এখানে আমি লিখেছি যে করণ কারক বোঝার উপায় হচ্ছে যদি দ্বারা দিয়ে কর্তৃক থাকে, যদি সেন্টেন্সের ভিতরে বা একটা বাক্যের ভিতরে যদি আপনার দ্বারা দিয়ে কর্তৃক থাকে সেটা বুঝে নেবেন করণ কারক, কিংবা উপকরণ থাকতে পারে, উপায়, সহায়ক, যন্ত্র থাকতে পারে, তারপরে কি দ্বারা, কি দ্বারা কিংবা কিসের দ্বারা যদি প্রশ্নগুলো উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে কি আপনার করণ কারক। দেখেন নিজের চেষ্টায় সব হয়, এক্সাম্পলটা কি দিয়েছি? নিজের চেষ্টায় সব হয়, অর্থাৎ চেষ্টাটা কি? এটা হচ্ছে আপনার যদি প্রশ্ন করা হয় যে কিসের দ্বারা সব হয়, তাহলে অ্যান্সার আসবে কি? চেষ্টার দ্বারা। তাহলে এখানে চেষ্টাটা হচ্ছে আপনার করণ কারক, কিংবা কি দ্বারা সব হয়, কিসের দ্বারা দিয়ে আপনি প্রশ্ন করতে পারবেন, কিংবা আপনার কি দ্বারাও আপনি প্রশ্ন করতে পারবেন। নিজের চেষ্টায় সব হয়, এখানে চেষ্টাটা হচ্ছে আপনার করণ কারক। আপনি কীভাবে প্রশ্ন করবেন? কি দ্বারা সব হয়, তাহলে চেষ্টার দ্বারা, বা কিসের দ্বারা সব হয়? চেষ্টার দ্বারা। তা ব্যায়ামে শরীর ভালো থাকে, ব্যায়ামে শরীর ভালো থাকে, তার মানে যে কি দ্বারা, কিসের দ্বারা শরীর ভালো থাকে? ব্যায়াম দ্বারা। তাহলে বা কি দ্বারা বা কিসের দ্বারা বলতে পারেন, কিংবা এখানে কি ব্যায়াম হচ্ছে একটা উপায়, উপকরণ, উপকরণ সহায়ক হিসেবে কাজ করতেছে। ব্যায়ামটা কি একটা সহায়ক হিসেবে কাজ করতেছে, ব্যায়াম করলে শরীর ভালো থাকে, অর্থাৎ ব্যায়ামটা হচ্ছে আপনার একটা
করণ কারক। নৌকায় নদী পার হলাম, তাহলে পার হওয়ার কাজটা কি করতেছে? নৌকা করতেছে। তার মানে নৌকা কি একটা অবশ্যই যন্ত্র বলতে পারেন, হ্যাঁ, উপায় কিংবা উপকরণ, এটা একটা উপকরণ কিংবা সহায়ক হিসেবে কাজ করতেছে। কিসের মানে কিসের সাহায্যে নদী পার হলাম? নৌকার সাহায্যে। তার মানে কি নৌকা হচ্ছে আপনার একটা সহায়ক হিসেবে কাজ করতেছে। তাহলে নৌকা নদী পার হলাম, এখানে নৌকা হচ্ছে আপনার করণ কারক। ফুলে ফুলে ঘর ভরেছে, আচ্ছা দেখেন ফুলে ফুলে ঘর ভরেছে, তাহলে কিসের দ্বারা ঘর ভরেছে? ফুলে ফুলে, তাহলে এখানে ফুলে ফুলে হচ্ছে আপনার করণ কারক। তারপর হচ্ছে অহংকার পতনের মূল, তাহলে কিসে পতন ঘটায়? অবশ্যই অহংকার পতন ঘটায়। এখানে হচ্ছে কিসের দ্বারা কিংবা কি দ্বারা যদি প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়, সেটা কি কারক? করণ কারক, অর্থাৎ অহংকার পতনের মূল। অহংকার হচ্ছে আপনার করণ কারক। জগতে কীর্তিমান হও সাধনায়, কি বলছি? জগতে কীর্তিমান হও সাধনায়। আচ্ছা, কীর্তিমান কিভাবে হয়েছে? সাধনায়। তাহলে কিসের দ্বারা কিসের দ্বারা আপনি সাধনা কিসের দ্বারা আপনি সফল হয়েছেন? সাধনার দ্বারা। তাহলে সে যে এখানে কিসের দ্বারা কিংবা কিসের দ্বারা কিংবা কি দ্বারা, এগুলো আপনি প্রশ্ন করলে উত্তর পাবেন। তাহলে হচ্ছে সাধনা হচ্ছে আপনার একটা করণ কারক। তারপর হচ্ছে টাকায় কিনা হয়। আচ্ছা, কিসের সাহায্যে কিনা হয়, মানে কিসের কথা বলছে? এখানে টাকার কথা বলছে। টাকাটা হচ্ছে আপনার এখানে উপকরণ বা উপায় সহায়ক হিসেবে কাজ করতেছে। এটা হচ্ছে আপনার টাকা কিনা হয়, এখানে টাকাটা হচ্ছে আপনার করণ কারক। তারপর যদি আমরা আরও দু একটা এক্সাম্পল ক্ল্যারিফাই করি, তাহলে এরকম হবে, যেমন লাঙ্গল দ্বারা জমি চাষ। লাঙ্গল দ্বারা কি? জমি চাষ। আচ্ছা, তাহলে লাঙ্গলটা কি? দেখেন, লাঙ্গল দ্বারা জমি, নাম্বার 8, লাঙ্গল দ্বারা জমি চাষ। এখানে লাঙ্গলটা কি? অবশ্যই একটা যন্ত্র। লাঙ্গল হচ্ছে একটা যন্ত্র। তাহলে লাঙ্গল যদি একটা যন্ত্র হয়, তাহলে কি এই যন্ত্রটা যদি হয়, তাহলে লাঙ্গল হচ্ছে আপনার একটা করণ কারক। এরকম। তারপর হচ্ছে আপনার নাম্বার যদি 9 আমরা এক্সাম্পল দেই, কালির দাগ দাও। কালির দাগ দাও। আচ্ছা দেখেন, এন্ড কি বলছে? কালির দাগ দাও। কালিটা কি? কালিটা হচ্ছে আপনার একটা কি যন্ত্র। কালি কি একটা কলম না? কালি হচ্ছে একটা কলম। তাহলে এটা কি কিসের দাগ দাও? অ্যান্সার আসতেছে কি? কালির দাগ দাও। তাহলে এখানে কালিটা হচ্ছে আপনার কিসের দ্বারা প্রশ্নগুলো অ্যান্সার পাইতেছি। তার মানে কালির হচ্ছে আপনার একটা করণ কারক, অর্থাৎ কালির হচ্ছে কি কারক? আপনার একটা করণ কারক। তার মানে আমরা কি শিখলাম? যে করণ কারক বোঝার একটা কৌশল হচ্ছে যে কি দ্বারা, কি দিয়ে, কিংবা হ্যাঁ কিসের দ্বারা যদি প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়, কিসের দ্বারা বা কি দিয়ে যদি প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়, সেটা হচ্ছে করণ কারক। আরও করণ কারক বোঝার কিছু কৌশল হচ্ছে ধারা দিয়ে কর্তৃক যদি একটা বাক্যতে থাকে, সেটাও করণ কারক। আবার কি আরেকটা আছে যে কি উপকরণ আসতে পারে, যে উপকরণ, উপায়, সহায়ক, যন্ত্র হিসেবে যদি কাজ করে, সেটাও আপনার করণ কারকই অ্যান্সার হবে। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা এখন করণ কারক শেষ করলাম। এখন আমরা সরাসরি চলে যাব সম্প্রদান কারকে। সম্প্রদান কারক, সম্প্রদান কারক। সম্প্রদান কারক হচ্ছে আপনার সত্য ত্যাগ করে দান করা। কি সত্য ত্যাগ করে যদি দান করে, সেটাকে আপনার সম্প্রদান কারক হবে। সত্য ত্যাগ করে দান, সত্য ত্যাগ করে যদি দান করা হয়, সেটা হচ্ছে আপনার সম্প্রদান কারক। কিংবা আপনার যদি কাউকে সাহায্য করা হয়, নিঃস্বার্থে যদি কাউকে সাহায্য করা হয়, সেটা আপনার সম্প্রদান কারক পড়বে। যেমন এক্সাম্পল যদি দেই, ভিক্ষুককে ভিক্ষা দাও। ভিক্ষুককে ভিক্ষা দাও। এখানে ভিক্ষুক কি কারক? আচ্ছা, ভিক্ষুককে যদি ভিক্ষা দাও বলা হয়েছে, এখানে ভিক্ষুকটা কি কারক হবে? কিংবা সৎ পাত্রে কন্যাদান। সৎ পাত্রে কন্যা দান, এখানে সৎ পাত্র কোন কারক? তারপর হচ্ছে দেশের সেবা করো। দেশের সেবা করো, তার মানে দেশের কোন কারক? নাম্বার 4 গৃহ
গৃহহীনকে ঘর দাও, গৃহহীনকে কি দাও? ঘর দাও। অর্থাৎ এখানে গৃহহীন কোন কারক? মসজিদে 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 দান করো, দান করো কিংবা চাঁদা দাও, দান করো। তার মানে মসজিদে কোন কারক? 6 নম্বর গুরুজনে গুরুজনে ভক্তি করো, গুরুজনে কি করব? ভক্তি করো। অর্থাৎ গুরুজনে কোন কারক? আচ্ছা দেখেন এখানে আমি লিখেছি সম্প্রদান কারক। সম্প্রদান কারক হচ্ছে কি? সত্য ত্যাগ করে দান। সত্য ত্যাগ করে দান মানে হচ্ছে কি? আপনার যে জিনিসটা দান করবেন সেটা আপনি পরবর্তীতে আপনি পাবেন না। সত্য ত্যাগ করে আপনার দান করতে হবে আর কি। আচ্ছা যাই হোক, আপনারা দেখেন এখানে সম্প্রদান কারক হচ্ছে সত্য ত্যাগ করে দান, মানে যে জিনিসটা আপনি সত্য ত্যাগ করে দান করবেন সেটাকে আপনি পুনরায় ফেরত নিতে পারবেন। যদি আপনি কাউকে দান করেন অবশ্যই কি আপনি ফেরত নিতে পারবেন? অবশ্যই না। এখানে সত্য ত্যাগ করে দান করতে হবে কিংবা একদম 100% ফেয়ারভাবে আপনাকে সাহায্য করতে হবে, এরকম কিছু বোঝাচ্ছে। এটা হলে আপনার হবে সম্প্রদান কারক। অর্থাৎ দেখেন যে আমি লিখেছি যে ভিক্ষুককে ভিক্ষা দাও। এখানে আমি যদি ভিক্ষুককে ভিক্ষা দেই তাহলে আমি কিন্তু ওই টাকাটা আমি তাকে কর্জ বাবদ দিব না, আমি অবশ্যই তাকে ফ্রিলিভাবে দিব যেন সে উপকার আসে। তার মানে এটা সত্য ত্যাগ করে সে আমি দান করলাম। তাহলে ভিক্ষুককে ভিক্ষা দাও, এখানে ভিক্ষুক হচ্ছে আপনার সম্প্রদান কারক। সৎপাত্রে কন্যাদান। আচ্ছা সৎপাত্রে কন্যাদান, যদি আমি সৎপাত্রে একজন কন্যাদান করলাম, মানে সৎপাত্রে যে আমি একটা মেয়েকে যদি বিয়ে দিয়ে দেই, হ্যাঁ, ওই মেয়েটা কিন্তু আমি পুনরায় ফেরত নিয়ে আসবো না, এটা আমি পুনরায় ফেরত নিয়ে আসবো না। অর্থাৎ এখানে বিয়ে দেওয়া হয়েছে সে মানে কি ভালো একটা ছেলের কাছে, আমি একদম সত্য ত্যাগ করে দান করে তাকে দেওয়া হয়েছে। অর্থাৎ সৎপাত্রে কন্যাদান, সৎপাত্র হচ্ছে আপনার সম্প্রদান কারক। দেশের সেবা করো, দেশের সেবা করে, এখানে দেশের কি কারক? দেশের হচ্ছে আপনার সম্প্রদান কারক। কেন? দেশের যেমন দেখেন যে কিছুদিন আগে ক্লান্তি লগ্নে আমরা 2024 সালে দেখেছি যে দেশের জন্য সেনাবাহিনীরা ঝাঁপিয়ে পড়েছিল অন্যান্য ফোর্সের বিরুদ্ধে, তারা কিন্তু দাঁড়িয়ে গিয়েছিল। হ্যাঁ, দেশের তারা কী করেছিল? দেশের রক্ষা করেছিল এবং দেশের মানুষদের রক্ষা করেছিল, দেশের সেবা করেছিল, তারা নিঃশর্তে কিন্তু তারা সেবা করেছিল। হ্যাঁ, তাহলে এই যে দেশের যে সেবা করা, তাহলে এই দেশের সেবাটা হচ্ছে আপনার দেশের এখানে আপনার সম্প্রদান কারক হিসেবে কাজ করবে। গৃহহীনকে গড় দাও। আচ্ছা যার গড় নেই, অনেক হতদরিদ্র, যার কিছু নেই, তাকে আমরা কি করলাম? একটা ঘর বানিয়ে যদি দেই, সেই ঘরটা কি আমি তার বিনিময়ে কি টাকা বা অর্থ বা কোনো কিছু লেনদেন করব না। অর্থাৎ এই গৃহহীনকে যদি গড় দেয়, অর্থাৎ গৃহহীন এখানে হচ্ছে আপনার সম্প্রদান কারক। মসজিদে দান করো, আমি যদি মসজিদে দান করি অবশ্যই এখান থেকে কোনো প্রকার প্রফিট আমি চেষ্টা করব না, যেটা আমি ফ্রিলে দিয়েছি। অর্থাৎ যে জিনিসটাকে দান করলে পুনরায় ফেরত আনা যাবে না, সেটা হচ্ছে কি আপনার সম্প্রদান কারক। অর্থাৎ মসজিদে দান করো, মসজিদটা হচ্ছে আপনার সম্প্রদান কারক। গুরুজনে ভক্তি করো। আচ্ছা গুরুজনে ভক্তিটা মানে কি? এটা কি লোভ দেখানো ভক্তি? না, এখানে গুরুজনে ভক্তি হচ্ছে যে শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা, এটা মন থেকে আসে এবং সেটা যদি করে নিঃসত্ব কি নিঃসত্ব ত্যাগ করে আপনাকে ভক্তি করতে হবে। অর্থাৎ এখানে গুরুজন হচ্ছে আপনার সম্প্রদান কারক। আচ্ছা দেখেন এখানে সম্প্রদান কারকে কারো কোনো প্রকার সমস্যা আছে কিনা কিংবা বুঝতে পারতেছেন কিনা সবাই কমেন্টে একটু জানান কাইন্ডলি। আর সকলকেই একটা বিষয় অনুরোধ জানাচ্ছি, আপনারা সবাই একটু শেয়ার করে দিন যেন সবাই আমাদের আজকে এই লাইভের যে ক্লাসটি আপনারা দেখতে পাচ্ছেন, আমরা শেয়ার ফ্রি দিয়েছি। আমরা আজকের ক্লাসে সবাই একটু শেয়ার করে দিন। আর আমাদের কোর্স চলমান প্রাইমারি ডিম বেসে প্রথম ব্যাচ এটা চলছে, আমাদের 25 নম্বর ক্লাস চলছে। এখানে প্রত্যেকটা ক্লাস আমাদের লাইভ ক্লাস হবে এবং রেকর্ড থাকবে। আর আপনারা যদি কোর্সে ভর্তি হতে চান তাহলে ভর্তির জন্য যোগাযোগ করবেন। ভর্তির জন্য যোগাযোগ করবেন, যে নাম্বারটা দিয়ে দেবো এটা হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে। ভর্তির জন্য যোগাযোগ করবেন 0199868308887 এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে কিংবা আপনার ফোনে যোগাযোগ করতে পারবেন। আচ্ছা দেখেন সবাই বুঝতে পারতেছেন কিনা? হ্যাঁ
হ্যাঁ বুট আচ্ছা ক্লিয়ার হচ্ছে। আচ্ছা দেখেন আমরা আসলে নতুন ফোন দিয়ে ক্লাস নেওয়ার চেষ্টা করতেছিলাম, দেখতেছিলাম যে আসলে এই ফোনের আপনার ক্যামেরাটা কীরকম, এই জন্য আছে একটু সমস্যা হচ্ছে। যাই হোক সমস্যা নেই, আমরা আসলে একটু ট্রাই করতেছিলাম যে কেমন দেখায়, এই জন্য আর কি। সমস্যা নেই, আপনারা সবাই একটু কাইন্ডলি যারা আমাদের পেড বেসে ভর্তি আছেন প্রত্যেকটা ভাই বোনকে আমি অনুরোধ করব আপনারা আজকের ক্লাসটা আপনারা শেয়ার করে দিন। সেই সাথে যে সকল ভাই বোনেরা আমাদের প্রাইমারি ডিম বেসে ভর্তি হন নাই, হতে চাচ্ছেন, তারা আপনারা ক্লাস করবেন এবং আমাদের যাচাই করবেন। সেই সাথে আপনারা যদি আমাদের এই ক্লাসটি আজকে শেয়ার করে দেন সবচেয়ে আমরা খুশি হব। আচ্ছা যাই হোক ধন্যবাদ। কন্যাদান এটা বোঝান আবার। আচ্ছা কন্যাদান হচ্ছে আপনার দেখেন যে ভিক্ষুককে ভিক্ষা দাও, ভিক্ষুককে যদি ভিক্ষা দেয় সেটাকে আপনি নিঃস্বার্থে দিতে হবে। সৎ পাত্রে কন্যাদান মানে একটা ছেলের সাথে যদি আমি একটা আমার একটা কন্যাকে যদি আমি একটা ছেলের কাছে বিয়ে দেই সেটাকে আমি নিঃস্বার্থ ত্যাগ করে দিতে হবে। কারণ আমার নিঃস্বার্থ ত্যাগ করে দিতে হবে এই জন্য যে এরকম চিন্তা করা যাবে না কিংবা চিন্তা থাকা যাবে না যে আমি 1 বছর পরে কিংবা 2 বছর পরে আমার কন্যাটা পুনরায় ফেরত নিয়ে আসবো, এরকম না। মানে আমি কন্যাটা দিব যেন সে চিরজীবন তার সংসার করে খেতে পারে। অর্থাৎ এই কথা বলছে সৎ পাত্রে মানে ভালো একটা পাত্রের কাছে আমার কন্যাটাকে কি দিব, তাকে সঁপে দিব, এরকম কিছু বোঝাচ্ছে এখানে। সৎ পাত্রে কন্যাদান অর্থাৎ এখানে ভালো একটা ছেলের কাছে বিয়ে দেওয়াকে বোঝানো হয়েছে। যে এরকম বিষয় যে আমি কন্যাটাকে 1 বছর বা 2 বছর পরে তো আর আনতে পারবো না, তাই না? এরকম একটা ছেলের কাছে বিয়ে দিতে বলতেছে যেন জীবন সঙ্গিনী হিসেবে থাকতে পারে, এই জন্য। আচ্ছা দেশের সেবা করো, তাহলে দেশের সেবা করা মানে কি? এখানে দেশের সেবা করতে হবে, নিঃস্বার্থে সেবা করতে হবে, এখানে সত্য ত্যাগ করে সেবা করতে হবে। তার মানে যেমন আপনার ডিফেন্সের বিষয়গুলো দেখেন যে সেনাবাহিনী বাংলাদেশের জন্য তারা কিন্তু দেশের সেবা করার জন্য কিন্তু কাজ করে, একদম নিঃস্বার্থ সব কিছু ত্যাগ করে কিন্তু তারা সেবা করে থাকে। অর্থাৎ দেশের সেবা করা, এখানে দেশের হচ্ছে আপনার সম্প্রদানকারক। গৃহহীনকে গড় দাও, গৃহহীন মানে হচ্ছে যার গড় নেই তাকে যদি আমি গড় দিই তার বিনিময়ে কি কোনো অর্থ লেনদেন করব না। তার মানে যদি কোনো প্রকার অর্থ লেনদেন না করে থাকি, গৃহহীনকে যদি গড় দেয় তাহলে এটাকে সম্প্রদানকারক বলা হবে। মসজিদে দান করো, মসজিদে যদি আমি দান করি, কোনো কিছু দান করি, তাহলে তার বিনিময়ে কি আমি তার বিনিময়ে কিন্তু প্রফিট পাওয়ার চেষ্টা করব না অবশ্যই। যদি প্রফিট পাওয়ার চেষ্টা না করি, অর্থাৎ এখানে মসজিদটা হচ্ছে আপনার সম্প্রদানকারক। গুরুজনে ভক্তি করো, গুরুজন মানে আমাদের শিক্ষক মহোদয় আছে কিংবা আপনার শ্রদ্ধেয় বড়রা আছে কিংবা আনুষঙ্গিক যারা আছে যাদেরকে আমাদের ভক্তি করা যায় কিংবা ভক্তির যোগ্য, তাদেরকে যদি আমরা ভক্তি করি, অর্থাৎ এখানে কোনো লোভ লালসা থাকা যাবে না। অর্থাৎ গুরুজনে ভক্তি করে, এখানে গুরুজন হচ্ছে আপনার সম্প্রদানকারক। আচ্ছা দেখেন সবাই ক্লিয়ার কিনা। আচ্ছা আপনারা একজন প্রশ্ন করেছেন, মনু আর সবুজ প্রশ্ন করেছেন ডিভোর্স হয়ে গেলে কি কারক। আচ্ছা যদি ডিভোর্স হয়ে যায় সেটা আপনার কি কারক হবে আপনার? আচ্ছা আপনি নিজে দেখেন যদি ডিভোর্স হয়ে যায় সেটা কি কারক হওয়ার কথা? ডিভোর্স হয়ে গেলে এটা অপদান কারক হবে, এর কারণ আপনার বোটা কমে যাবে। আচ্ছা আচ্ছা এখন সবাই বুঝতে পারতেছেন কিনা দেখেন সবাই ক্লিয়ার কিনা। আচ্ছা হ্যাঁ, যে সকল ভাইরা আছেন আপনারা সবাই কমেন্ট করেন, সমস্যা নেই। আমরা শুধু বোনদেরকে কমেন্ট করতে দেখতে পাই, আমাদের ভাইরা কমেন্ট করে না, আপনারাও কমেন্ট করবেন। ও আচ্ছা, একজন প্রশ্ন করেছিল যে ডিভোর্স হয়ে গেলে কী কারক। আমার এক বোন উনি বলেছেন যে ডিভোর্স হয়ে গেলে হচ্ছে সবুজ কারক, অর্থাৎ তিনি সবুজকে মেনশন করেছেন, সবুজ এটা কমেন্ট করেছিল। ধন্যবাদ। যাই হোক হ্যাঁ, বিয়োগ হলে অপাদান কারক, অবশ্যই ডিভোর্স হয়ে গেলে সেটা আপনার অপাদান কারক হয়ে যাবে, সেটা কমে যাবে। আচ্ছা যাই হোক, আমরা আবারও সামনের দিকে আগানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। ধন্যবাদ সকলকে। তারপর হচ্ছে আপনার অপাদান কারক, তার পরবর্তী নাম্বার কারক নাম্বার 5 অপাদান কারক। আর সবাই এখন পর্যন্ত যারা শেয়ার করেন এবং কি আমাদের ক্লাসে লাইভে যুক্ত হতে পারেন, আপনারা অতি তাড়াতাড়ি আমাদের লাইভ ক্লাসে যুক্ত হয়ে যান। অপাদান কারক, অপাদান কারক, অপাদান কারক, অপাদান কারক। আচ্ছা দেখেন অপাদান কারক হচ্ছে, আপনি এটা মনে রাখবেন যে এটা কি করবে, মাইনাস হয়ে যাবে বা কমে যাবে, মাইনাস হয়ে যাবে বা কমে যাবে। কমে গেলে আপনি মনে করবেন যে এটা আপনার অপাদান কারক,
আচ্ছা, তারপরে আপনার একটা বাক্যেতে ভিতরে যদি আপনার হতে থেকে চেয়ে থাকে, হতে থেকে চেয়ে, সেটাও আপনার অপদান কারক। তারপর হচ্ছে আপনার ভয় পাপ বিপদ থাকলেও অপদান কারক। ভয় পাপ বিপদ, ভয় পাপ বিপদ হচ্ছে আপনার অপদান কারকের মধ্যে পড়বে। আচ্ছা, যাক আমি একটা এক্সাম্পল যদি আপনাদের দিই, যেমন গাড়ি স্টেশন ছাড়লো, গাড়ি স্টেশন ছাড়লো, এখানে স্টেশন কি কারক? নাম্বার 2, গাছ থেকে পাতা পড়ে, গাছ থেকে পাতা পড়ে তিলে তৈল হয়, বিপদে মোরা রক্ষা করো, এখানে বিপদে কোন কারক? তারপর হচ্ছে বিপদে মোরা রক্ষা করো, মেঘে বৃষ্টি হয়, অর্থাৎ মেঘে বৃষ্টি হয়। এখানে মেঘে কি কারক? শেরপুর থেকে ঢাকা যাব, অর্থাৎ শেরপুর কি কারক? আচ্ছা দেখেন, এখন আমি যদি উদাহরণ দেই, এখানে বলেছি কি অপাদান কারক। আমরা কীভাবে বুঝবো? যদি আপনার অপাদান কারক কী হবে? আপনার কমে যাবে, অর্থাৎ মাইনাস হয়ে যাবে কিংবা কমে যাবে। অপাদান কারকে যদি একটা বাক্যেতে যদি হতে থেকে চেয়ে থাকে, সেটাও আপনার অপাদান কারক হবে, কিংবা বাক্যের মাঝখানে যদি আপনার ভয় পাপ বিপদ এরকম থাকে, সেটাও আপনার অপাদান কারক হবে। তাহলে আমরা এখানে কিছু এক্সাম্পল ক্লিয়ারিফাই যদি করি, দেখেন গাড়ি স্টেশন ছাড়লো, তাহলে গাড়ি স্টেশন যে ছাড়লো, গাড়ি কোথায় ছিল? স্টেশনে ছিল। স্টেশনটা যখন ছাড়ে তখন কী হয়েছে? স্টেশনটা ছাড়ার কারণে আপনার এখানে মাইনাস হয়ে গেছে, কমে গেছে। তারপরে গাছ থেকে পাতা পড়ে, এখানে গাছ কি কারক? গাছ থেকে, দেখেন এখানে থেকেও আছে, অর্থাৎ গাছ থেকে যে পাতা পড়ে, ধরেন এক্সাম্পল স্বরূপ আপনার একটা গাছে 1000 পাতা আছে, তো এখানে আপনার যদি একটা পাতা পড়ে যায়, তার মানে কি 1000 পাতা থেকে কি আপনার একটা কমে গেল না? তাহলে যদি নিচের দিকে পড়ে যা বা কমে যা, তাহলে সেটা হচ্ছে কি আপনার একটা অপাদান কারক। অর্থাৎ 1000 পাতা ছিল, 10টা পাতা পড়ে গেল, অর্থাৎ 990টা পাতা থাকবে, তার মানে অপাদান কারক। তিলে তৈল হয়, এখানে বলছি কি তিলে তৈল হয়, কিন্তু এটা বলে না যে তিলে তেল আছে। যদি প্রশ্নে আপনার থাকে তাহলে হবে অধিকরণ কারক, আর যদি বলে তিলে তৈল হয় তাহলে সেটা হবে কি আপনার অপাদান কারক। যদি বিপদে মোরা রক্ষা করা, এখানে দেখেন বিপদ, আমি বলছি যে ভয় পাপ বিপদ যদি থাকে, ভয় পাপ এবং বিপদ যদি থাকে কোনো বাক্যের মধ্যে, সেটা হবে সরাসরি কোনো কিছু দেখার দরকার নাই। আপনার ভয় পাপ বিপদ থাকলেই আপনি সরাসরি অপাদান কারক দিতে পারবেন। অর্থাৎ বিপদে হচ্ছে আপনার একটা অপাদান কারক। মেঘে বৃষ্টি হয়, এখানে তারা প্রশ্ন করেছে কি মেঘে বৃষ্টি হয়, এটা বলে না যে মেঘে বৃষ্টি আছে বা বৃষ্টি হয়েছিল, এরকম না, মেঘে বৃষ্টি হয় এটা বলছে, যেটা আপনার সাধারণ একটা বাক্য বোঝানো হইতেছে। অর্থাৎ মেঘে বৃষ্টি হয়, এখানে মেঘে হচ্ছে আপনার একটা কী কারক? অপাদান কারক। শেরপুর থেকে ঢাকা যাব, আচ্ছা দেখেন শেরপুর থেকে যদি ঢাকা যাওয়া হয়, এখানে আমি গাড়িটা অবস্থান করতেছে শেরপুরে, চলে যাবে কোথায়? ঢাকায়। অর্থাৎ এখানে শেরপুর যখন আসিল তখন আপনার কি এখানে মাইনাস আছে, যখন ঢাকা চলে যাবে তখন কি, ধরেন এক্সাম্পল স্বরূপ শেরপুরে গাড়ি আছে আপনার 10টা, তো 10টা যখন আসে, এই শেরপুর থেকে যখন ঢাকায় অবস্থান করবে তখন কি একটা গাড়ি শেরপুরে কমে যাবে,
আর একটা গাড়ি ঢাকায় যেয়ে বেড়ে যাবে, অর্থাৎ এখানে শেরপুর হচ্ছে আপনার অপাদান কারক, আবার ঢাকায় যেয়ে যদি আপনার গাড়িটা থেমে যায় অর্থাৎ ঢাকা হবে আপনার অধিকরণ কারক। দেখেন বুঝতে পারতেছেন কিনা। আচ্ছা সবাই কমেন্ট একটু জানান যে বুঝতে পারতেছেন কিনা। আচ্ছা টাকায় টাকা আনে সেটাও আপনার অপাদান কারক। এখানে এক ভাই প্রশ্ন করছেন যে টাকায় টাকা আনে এটা কোন কারক? টাকায় টাকা আনে সেটাও আপনার অপাদান কারকই হবে। আচ্ছা সবাই কমেন্টে জানান সবাই বুঝতে পারতেছেন কিনা। একজন প্রশ্ন করেছেন যে রমজান হাসান সিয়াম প্রশ্ন করেছেন টাকায় টাকা আনে এটা কোন কারক? আচ্ছা টাকায় টাকা আনছে এটা আপনার অপাদান কারক। আমি একটু ব্যাখ্যা করে দিচ্ছি। নাম্বার 7, টাকায় টাকা আনে, টাকায় টাকা আনে অর্থাৎ এখানে টাকায় কি কারক? আচ্ছা দেখেন টাকায় টাকা আনে এটা হচ্ছে, টাকাটা হচ্ছে আপনার অপাদান কারক। কেন? দেখেন এটাকে আপনার উৎপন্ন হচ্ছে কিন্তু এটা আপনাকে উৎপন্ন বোঝাচ্ছে। এখানে আরও কিছু আছে যে উৎপন্ন বোঝাবে, বিচ্যুতি বোঝাবে, উৎপন্ন বিচ্যুতি, তারপর আপনার আরও কিছু আছে উৎপন্ন বিচ্যুতি দূরীভূত, এগুলো থাকলেও আপনার অপাদান কারক হয়। অর্থাৎ এখানে টাকা মানে টাকায় টাকা আনে, এখানে কি হতেছে? টাকা থেকে টাকা উৎপন্ন হইতেছে না, অর্থাৎ এই টাকাটা হচ্ছে আপনার অপাদান কারক। দেখেন বুঝতে পারতেছেন কিনা বাবু, ক্লিয়ার কিনা? তারপর দেখেন আমরা যদি আর দু একটা যদি এক্সাম্পল ক্লিয়ার করি, যেমন পরাজয়ে ডরে না বীর, পরাজয়ে ডরে না বীর, পরাজয়ে ডরে না বীর। এখানে পরাজয় কোন কারক? দেখেন পরাজয়ে ডরে না বীর, এখানে পরাজয় হচ্ছে আপনার অপাদান কারক। কেন? কারণ আমি বলেছিলাম কি যে ডরে না বীর, ডট মানে কি? ভয় পাপ বিপদ, ডরানি মানে কি? একটা বিপদের সংকেত না, বিপদ সংকেত না। এখানে পরাজয় হচ্ছে আপনার একটা অপাদান কারক। তারপরে যদি আপনার একটা এক্সাম্পল আমরা দেই, জমি হতে বা থেকে, জমি হতে ফসল পাই, জমি হতে ফসল পাই, এখানে জমি কোন কারক? আচ্ছা দেখেন জমি হতে ফসল পাই, জমি হতে যে ফসল পাই এটা কি উৎপন্ন হইতেছে না? ফসলটা উৎপন্ন কোথা থেকে হইতেছে? অবশ্যই ফসলটা জমি থেকে উৎপন্ন হইতেছে। যদি কোনো কিছু থেকে উৎপন্ন বিচ্যুতি দূরীভূত এগুলো থাকে সেগুলো হচ্ছে আপনার অপাদান কারকের মধ্যে পড়বে। অর্থাৎ জমি হতে ফসল পায়, এখানে জমি থেকে কিন্তু ফসলটা পাইতেছি, তার মানে ফসল উৎপাদনের জায়গা কোথায়? ফসল উৎপাদনের জায়গা হচ্ছে আপনার জমি, অর্থাৎ অবশ্যই এখানে জমি হচ্ছে আপনার একটা উৎপন্ন বোঝানো হচ্ছে যে জমি হতে ফসল, এখানে জমি হচ্ছে আপনার অপাদান কারক। আচ্ছা দেখেন একটা এক্সাম্পল যদি দেই, এটা লাস্ট এক্সাম্পল, নাম্বার 10 হচ্ছে চোখ থেকে পানি পড়ে, চোখ থেকে পানি পড়ে, অর্থাৎ চোখ থেকে এটা কোন কারক? আচ্ছা দেখেন চোখ থেকে পানি পড়ে এমনিতে আপনার অপাদান কারকে আরেকটা হচ্ছে আপনার হতে থেকে চেয়ে থাকলেও, আপনার অপাদান কারক। হতে থেকে চেয়ে, দেখেন এখানে কি আছে? একটা থেকে আছে, অর্থাৎ হতে থেকে চেয়ে থাকলে আপনার অপাদান কারক হবে। এখানে বলছে চোখ থেকে পানি পড়ে। আচ্ছা দেখেন বিষয়টা বুঝেন, একজন মানুষের খুব একটা গুরুতর অবস্থা, বিপদ সংকেত, তখন কি করছে? তার চোখ দিয়ে অনায়াসে পানি চলে আসতেছে। আচ্ছা যদি পানি চলে আসে তখন কি আপনার এই পানিটা কি কেউ ফালাইলো না নিচ থেকে পড়লো? আর অবশ্যই সেটা নিচ থেকে পড়লো। যদি নিচ থেকে পড়ে সেটাকে অবশ্যই আপনার চোখের পানিটা কমে যাবে, তার মানে এটাকে ঋণাত্মক বোঝানো হচ্ছে, এটাকে কমে যাওয়া বোঝানো হচ্ছে। যে চোখের পানিটা যে পড়ে তখন কি একটা ঋণাত্মক বোঝানো হচ্ছে, অর্থাৎ চোখ থেকে পানি পড়ে, এখানে চোখ হচ্ছে আপনার একটা অপাদান কারক, এখানে কম বোঝানো হচ্ছে। আচ্ছা যাই হোক, তারপর হচ্ছে আপনার অধিকরণ কারক। দেখেন এটা ক্লিয়ার হয়েছে কিনা সকলের? যদি ক্লিয়ার হয় আমরা সরাসরি অধিকরণ কারকে চলে যাব। এখন অধিকরণ কারক, অধিকরণ
কারক। অধিকরণ কারক বোঝার কিছু কৌশল হচ্ছে আপনার কখন কোথায় কিভাবে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া গেলে সেটা আপনার অধিকরণ কারক। কখন কোথায় কিভাবে, তারপর হচ্ছে স্থান কাল বা সময়, স্থান কাল বা সময় দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায়, স্থান কাল বা সময় যদি থাকে কোনো বাক্যের মধ্যে সেটা আপনার অধিকরণ কারক। আরও আছে যদি আপনার আরও যদি বলা হয় বিষয়, কোনো বিষয় বোঝানো হয়, মানে বিষয় মানে সাবজেক্ট আর কি, হ্যাঁ, এগুলো বোঝানো সেটাও আপনার অধিকরণ কারক। কিংবা অতিরিক্ত যোগ করা বোঝালেও, অতিরিক্ত যোগ করা বোঝালেও এটা আপনার অধিকরণ কারকের মধ্যেই পড়বে। আচ্ছা, যেমন দেখেন 1 নম্বর, আমি ঢাকা যাব, আমি ঢাকা যাব, আমি ঢাকা যাব, এখন ঢাকা কোন কারক? তারপর হচ্ছে গাছে পাতা আছে, গাছে পাতা আছে, এখানে গাছে কোন কারক? নদীতে মাছ আছে, এখানে নদীতে কোন কারক? এ বাড়িতে কেউ নেই, এ বাড়িতে কেউ নেই, তার মানে বাড়িতে কোন কারক? তিলে তৈল আছে, এখানে তিলে কোন কারক? আচ্ছা দেখেন, আমরা এখানে 4টি এক্সাম্পল দিয়েছি, আরও এক্সাম্পল দেওয়ার সমস্যা নাই, আপনারা দেখেন বুঝতে পারেন কিনা। অধিকরণ কারক হচ্ছে যদি আপনার কোনো একটা সেন্টেন্সে বা বাক্য মধ্যে যদি আপনার কখন কোথায় কিভাবে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় সেটা আপনার কি কারক? অধিকরণ কারক হবে। কিংবা কোনো একটা বাক্যতে যদি আপনার স্থান কাল বা সময় বোঝা সেটাও আপনার অধিকরণ কারক হবে, এবং কোনো একটা বিষয় বোঝা সেটা অধিকরণ কারক। যেমন বিষয় যদি বলি যে আমি বাংলায় পণ্ডিত, আমি বাংলায় পণ্ডিত, এখানে দেখেন আমি বাংলায় পণ্ডিত, এখানে কি বাংলা হচ্ছে একটা সাবজেক্টকে বোঝানো হচ্ছে। আচ্ছা দেখেন, তাহলে আমি ঢাকা যাব, তাহলে ঢাকা কি একটা স্থান বোঝানো হচ্ছে, এখানে একটা কি বোঝানো হচ্ছে? ঢাকা হলো একটা স্থান বোঝানো হচ্ছে, তার মানে কোনো একটা জায়গায় যদি স্থান বোঝানো হয় সেটা হচ্ছে কি আপনার অধিকরণ কারক। দেখেন এই যে স্থান, এই যে এটা হচ্ছে আপনার স্থান, তাহলে আমি ঢাকা যাব, এখানে স্থান বোঝানো হচ্ছে, ঢাকা হচ্ছে আপনার অধিকরণ কারক। গাছে পাতা আছে, আচ্ছা একটা সুন্দর উদাহরণ হচ্ছে যদি কোনো একটা বাক্যের শেষে যদি আছে শব্দটি থাকে সেটা আপনার অধিকরণ কারক হবে। কি বললাম? আমি আবার বলছি যে কোনো একটা বাক্যের শেষে যদি আপনার আছে শব্দটি থাকে সেটা আপনার অধিকরণ কারক হবে। কেন? আমি আপনার কিছু উদাহরণ দিই, যেমন গাছে পাতা আছে, শেষে কি আছে? আছে। নদীতে মাছ আছে, শেষে কি আছে? আছে। কিংবা বনে বাঘ আছে, এরকম সবার শেষে কি আছে? আছে। যদি সেন্টেন্সের বা বাক্যের শেষে যদি আছে শব্দটি থাকে সেটা আপনার অধিকরণ কারক হবে। অর্থাৎ দেখেন গাছে পাতা আছে, তার মানে কি আছে, তার মানে গাছে পাতা আছে মানে কি এটা অতিরিক্ত কোনো কিছু যোগদান বোঝানো হচ্ছে, তার মানে এখানে গাছে হচ্ছে আপনার অধিকরণ কারক। নদীতে মাছ আছে, এখানে আছে শব্দ আছে, নদী হলো একটা কি জায়গা, এখানে স্থান বোঝানো হচ্ছে, তাহলে নদী হচ্ছে আপনার একটা অধিকরণ কারক। এ বাড়িতে কেউ নেই, তাহলে বাড়িতে মানে কি এখানে একটা কি বাড়ি কি বোঝানো হচ্ছে? বাড়ি হচ্ছে আপনার এখন একটা জায়গা বোঝানো হচ্ছে, জায়গা বা স্থান বোঝানো হচ্ছে। অর্থাৎ এখানে আপনি কেউ কখন কোথায় কিভাবে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাবেন যে কোথায় কেউ নেই, বাড়িতে কেউ নেই, তার মানে এখানে বাড়িতে শব্দটি হচ্ছে আপনার একটা স্থান বোঝানো হচ্ছে। অর্থাৎ এই বাড়িতে যদি একটা স্থান বোঝায় এটা হচ্ছে বাড়িতে একটা অধিকরণ কারক। তিলে তেল আছে, দেখেন আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যদি আছে শব্দটি শেষে থাকে তাহলে সরাসরি কোনো কিছু দেখার প্রয়োজন নয়, আপনি অ্যান্সার অধিকরণ দাগায় দিতে পারবেন। আমি বাংলায় পণ্ডিত, আচ্ছা দেখেন বাংলা হচ্ছে কি একটা বিষয়কে বোঝানো হচ্ছিল না? বিষয়, বাংলা একটা বিষয়, তাহলে কোনো একটা বিষয় বোঝালে সেই বিষয়টা যদি নিচে দাগ থাকে সেটা হচ্ছে অধিকরণ কারক। যেমন আমি বাংলায় পণ্ডিত, অর্থাৎ বাংলা হচ্ছে আপনার একটা অধিকরণ কারক।
তারপরে যদি আমরা আরও কিছু উদাহরণ আপনাদের দেখাই, হয়তোবা একটু ক্লিয়ার হতে পারবেন। যেমন 7 দিলাম যে 3টার সময় মাঠে যাব, 3টার সময় মাঠে যাব, অর্থাৎ এখানে তিনটা কোন কারক, 3টার সময় এটা কোন কারক। তারপর হচ্ছে আপনার 8 নাম্বার, সে গণিতে কাঁচা, সে গণিতে কাঁচা, এখানে গণিত কোন কারক। 9 নাম্বার, আকাশে চাঁদ উঠেছে, আকাশে চাঁদ উঠেছে, এখানে আকাশে কোন কারক। 10 নাম্বার, কাননে কুসুমকলি, কাননে কুসুমকলি সকলি ফুটিল, সকলি ফুটিল, কাননে কুসুমকলি সকলে ফুটিল, এখানে কাননে কোন কারক। আষাঢ়ে বৃষ্টি হয়, আষাঢ়ে বৃষ্টি হয়। আচ্ছা, তাহলে আষাঢ়ে কোন কারক। আচ্ছা দেখেন, এখন আমি আপনাদের কিছু এখানে এক্সাম্পলগুলো ক্লিয়ার করে দেই। যেমন 3টার সময় মাঠে যাব, তার মানে 3টার সময় কি, এখানে একটা সময় বোঝানো হচ্ছিল না, 3টার সময় একটা সময় বোঝানো হচ্ছে, অর্থাৎ এই 3টার সময় হচ্ছে আপনার একটা যদি সময় বোঝানো হয় সেটা হচ্ছে অধিকরণ কারক। সে গণিতে কাঁচা, তাহলে গণিত কি, একটা বিষয়কে বোঝানো হচ্ছিল, বিষয় বোঝানো হচ্ছিল। তাহলে কোনো একটা যদি বিষয়, স্থান, কাল, বিষয় এগুলো বোঝায়, তাহলে সেই ক্ষেত্রে আপনার সেটা কি হবে, অধিকরণ কারক হবে। আকাশে চাঁদ উঠেছে, তাহলে আকাশ কি, একটা নির্দিষ্ট একটা জায়গা বোঝানো হয়েছে, অর্থাৎ আকাশে যে চাঁদ উঠেছে, এখানে আরেকটা বিষয় আপনি উদাহরণ নিতে পারবেন। যেমন আকাশে যে চাঁদ উঠেছে, আকাশের মধ্যে কি, আকাশ নিয়ে আলোচনা করতেছি, এখানে আপনার আকাশে যে চাঁদ উঠলো, এখানে অতিরিক্ত হিসেবে একটা চাঁদ যুক্ত হয়েছে। যদি আমি বলছি অতিরিক্ত যদি কোনো কিছু যুক্ত করা হয় সেটা অধিকরণ কারকের মধ্যেই পড়বে। অর্থাৎ আকাশে চাঁদ উঠেছে, আকাশ হলো একটা নির্দিষ্ট একটা জায়গা বোঝানো হয়েছে, এই জন্য আকাশ হলো একটা অধিকরণ কারক, কিংবা আকাশে সম্পর্কে আলোচনা করা হয়েছে, এখানে চাঁদ সম্পর্কে আলোচনা করা হয়নি। যদি চাঁদ উঠে থাকে তাহলে সেটা কি, আপনার অধিকরণ কারক, কারণ আকাশে একটা অতিরিক্ত হিসেবে কি আছে, চাঁদ আছে। কাননে কুসুমকলি সকলি ফুটিল। আচ্ছা, কানন কি, কানন হচ্ছে আপনার একটা বাগানকে বোঝানো হয়েছে, বাগান। অর্থাৎ দেখেন, বাগান মানে কি, বাগান কি একটা নির্দিষ্ট স্থান বা জায়গা বোঝানো হচ্ছিল না, অবশ্যই নির্দিষ্ট একটি স্থান বা জায়গাকে বোঝানো হচ্ছিল। অর্থাৎ কাননে কুসুমকলি সকলে ফুটিল, অর্থাৎ এখানে কানন হচ্ছে নির্দিষ্ট একটা স্থান বা জায়গা বোঝানো হচ্ছে, এই জন্য কানন হচ্ছে আপনার অধিকরণ কারক। যদি প্রশ্ন করা হতো কুসুমকলি, দেখেন আমি একটা এক্সাম্পল কুসুমকলির মধ্যে দিয়েছিলাম, যদি কুসুমকলির কথা বলে এটা হচ্ছে আপনার একটা কি কারক, কর্তৃকারক। কেন? আচ্ছা দেখেন, কুসুমকলি মানে একটা ফুলকে বোঝানো হচ্ছে, ফুল কি কেউ ফোটা, ফুল নিজে নিজে ফুটে, যদি নিজের কাজ নিজে করে সেটা হচ্ছে কর্তৃকারক। আর যদি একটা স্থান, কাল, সময় বোঝানো হয় বা ধারা দিয়ে করতে কিংবা অতিরিক্ত কোনো কিছু যুক্ত বোঝানো হয়, সেই ক্ষেত্রে আপনার অধিকরণ কারক হবে। অর্থাৎ কাননে কুসুমকলি সকলে ফুটিল, এখানে কানন হচ্ছে বাগান, এখানে বাগান থাকার কারণে যে নির্দিষ্ট একটা জায়গাকে বোঝানো হয়েছে, এই জন্য কানন হচ্ছে আপনার অধিকরণ কারক। আষাঢ়ে বৃষ্টি হয়, আষাঢ় মানে কি, আষাঢ় একটা মাস না, তাহলে কি একটা সময় বোঝানো হচ্ছে যে আষাঢ় মাসে বৃষ্টি হয়, তার মানে একটা সময়কে আপনার এখানে বোঝানো হয়েছে, আষাঢ় মাসে বৃষ্টি হয়। কিংবা আপনারা লিখতে পারেন যে শরতে শিশির ফুটে, শরতে শিশির পরে, শরতের শিশির পরে। আচ্ছা, শরৎ কি একটা মাস বোঝানো হচ্ছে না, তাহলে কি এটা একটা সময়, তার মানে শরতের শিশির পরে, এখানে শরৎ হচ্ছে আপনার একটা অধিকরণ কারক। আষাঢ় মাস, এখানে মাস মানে কি একটা সময় বোঝানো হচ্ছে, তার মানে আষাঢ় হচ্ছে আপনার একটা অধিকরণ কারক, শরৎ হচ্ছে আপনার একটা অধিকরণ কারক। কিংবা আপনার একটা যদি লিখি আমরা এক্সাম্পল, যদি একটা ক্লিয়ার করি, একটু ক্লিয়ার হন। যেমন 13 নম্বর, আজ নগদ কাল বাকি,
আস নগদ কাল বাকি। দেখেন আস কি, আস নগদ কাল বাকি, এখানে আস হচ্ছে একটা সময় বোঝানো হচ্ছে, যা আস একটা সময় বোঝানো হচ্ছে, অর্থাৎ যদি কোনো একটা জায়গায় সময় বোঝায় সেটা হচ্ছে আপনার অধিকরণ কারক, অর্থাৎ আস হচ্ছে আপনার একটা অধিকরণ কারক। কিংবা আপনার যদি আরেকটা এক্সাম্পল দেই, বনে বাঘ আছে। আচ্ছা, আমি কিন্তু আগে প্রথমে বলেছিলাম যে যদি কোনো একটা শব্দের শেষে আছে থাকে, আছে কথাটি উল্লেখ থাকে, তাহলে আপনি বুঝে নেবেন কি সেটা হচ্ছে কি আপনার একটা অধিকরণ কারক হয়ে যাবে। কারণ আমরা এর আগে আমরা এক্সাম্পল ক্লিয়ার করেছিলাম যে নদীতে মাছ আছে, বনে বাঘ আছে, হ্যাঁ, তারপরে আপনার তিলে তৈল আছে, এরকম কিছু থাকলে অধিকরণ কারক আপনার হবে। আচ্ছা, কিছু আমরা র্যান্ডম কোশ্চেন আমরা যদি এখন সলভ করতে চাই, আমরা এখন র্যান্ডম কোশ্চেন সলভ করবো ইনশাল্লাহ। র্যান্ডম, দেখেন র্যান্ডম মানে এলোপাতারে কিছু কোশ্চেন যদি সলভ করি আপনারা দেখবেন, আপনারা ছেলেরা ক্রিকেট খেলে, ছেলেরা ক্রিকেট খেলে, ছেলেরা ক্রিকেট খেলে, এখানে ক্রিকেট কোন কারক? ছেলেরা এখানে ফুটবল, ফুটবল কিংবা বল বলতে পারেন, ফুটবল বা বল খেলে, এটা বলতে পারেন। 3 নম্বর, ছেলেরা লাঠি খেলে, এখানে লাঠি কি কারক? ছেলেরা দাবা খেলে। দেখেন খেলা কিছু আমাদের এখানে কনফিউজিং কোশ্চেন আছে, সেটা আমি একটু ক্লিয়ার করে দেই। যদি আপনার কখনো দেখেন নাম প্লাস উপকরণ, নাম প্লাস উপকরণ একই বোঝানো হচ্ছে, নাম প্লাস উপকরণ একই, যদি নাম এবং যদি উপকরণ আপনার একই থাকে সেটা আপনার কি কারক? নাম এবং উপকরণ একই থাকলে সেটা হবে আপনার করণ কারক, করণ কারক হবে। 2 নম্বর হচ্ছে নাম প্লাস উপকরণ ভিন্ন, নাম প্লাস উপকরণ কি বলছে? ভিন্ন, যদি ভিন্ন থাকে সেটা হচ্ছে আপনার কর্মকারক, কর্মকারক। আচ্ছা, আমি একটু ক্লিয়ার করে নিই। এখানে আমি এখানে একটা টেকনিক লিখেছি, যে টেকনিকটা কি? টেকনিকটা হচ্ছে নাম এবং উপকরণ যদি একই হয় সেটা হচ্ছে করণ কারক, নাম এবং উপকরণ যদি ভিন্ন হয় সেটা হচ্ছে কর্মকারক। আচ্ছা, একটু আমরা ক্লিয়ার করি। যেমন ছেলেরা ক্রিকেট খেলে, যদি ক্রিকেট খেলার কথা বলা হয়, দেখেন ক্রিকেট, ক্রিকেট ক্রিকেট খেললে কী কী লাগবে? ক্রিকেটের মধ্যে আপনার বল থাকবে, স্টাম্প থাকবে, বল থাকবে, স্টাম্প থাকবে, আর কি থাকবে? বল থাকবে, স্টাম্প থাকবে, আম্পায়ার থাকবে, হ্যাঁ, অনেক কিছু থাকবে। আচ্ছা দেখেন, বল এবং স্টাম্প এখানে কি ভিন্ন না? একটা বল আছে, একটা স্টাম্প আছে, তাই এখানে কি আছে? ভিন্ন দুটা উপাদান কি আছে? নাম, নাম হলো ক্রিকেট, নামটা কি? ক্রিকেট, উপাদান হচ্ছে উপকরণ কি? ভিন্ন না? উপকরণ। তাহলে নাম এবং উপকরণ যদি ভিন্ন হয় সেটা কি কারক? আপনারা বলেন। নাম এবং উপকরণ যদি একই করণ কারক, নাম এবং উপকরণ যদি ভিন্ন হয় সেটা হচ্ছে আপনার কর্মকারক, কর্মকারক হবে। আচ্ছা দেখেন, এখানে যদি প্রশ্ন করা হয় ফুটবল, ফুটবল কিংবা বলের কথা যদি বলি, ফুটবল। আচ্ছা, ফুটবল নাম হলো কি? ফুটবল খেলা, উপকরণ কি? ফুটবলই না, ফুটবল, উপকরণ হচ্ছে আপনার ফুটবল, এটা হচ্ছে আপনার উপকরণ, উপকরণ, এটা হচ্ছে আপনার নাম। আচ্ছা দেখেন তো, যে ক্রিকেট এটা হচ্ছে একটা নাম, ক্রিকেট কি একটা খেলার নাম না? তাহলে ক্রিকেট হচ্ছে একটা নাম, ক্রিকেটের মধ্যে কী কী থাকবে? বল থাকবে এবং স্টাম্প থাকবে, তার মধ্যে নাম এবং উপকরণ কি ভিন্ন না? নাম এবং উপকরণ যদি ভিন্ন হয় সেটা হচ্ছে আপনার কি? কর্মকারক। আর যদি নাম এবং
উপকরণ যদি একই হয়, এই যে দেখেন নাম এবং উপকরণ কি একই, নাম এবং উপকরণ হচ্ছে একই, কারণ নাম হচ্ছে ফুটবল, উপকরণ কি ফুটবল, অর্থাৎ নাম এবং উপকরণ যদি একই হয় তাহলে সেটা কী কারক, করণ কারক। তার মানে এখানে আপনারা ক্লিয়ার হন যে ছেলেরা ক্রিকেট খেলে, তাহলে ক্রিকেটটা কী কারক হবে, নাম এবং উপকরণ কি ভিন্ন না, নাম এবং উপকরণ যদি ভিন্ন হয় সেটা হচ্ছে আপনার কর্মকারক, এটা হলো আপনার কর্মকারক। আচ্ছা দেখেন ছেলেরা ফুটবল খেলে, তাহলে ফুটবলটা কী কারক হবে, ফুটবল, মানে নাম হচ্ছে ফুটবল, উপকরণ কি ফুটবল, নাম এবং উপকরণ যদি একই হয় সেটা হবে আপনার করণ কারক। এটা কি হবে আপনার কী কারক, করণ কারক, করণ কারক, করণ কারক, এটা হচ্ছে আপনার করণ কারক। এখন আমার হচ্ছে প্রশ্ন হচ্ছে ছেলেরা লাঠি খেলে এটা কী কারক, ছেলেরা ডাবা খেলে এটা কী কারক। আপনারা 3 এবং 4 নাম্বার কমেন্টে জানান, 3 এবং 4 নাম্বার আপনারা কমেন্টে জানান। আচ্ছা দেখেন সবাই বুঝতে পারতেছেন কি না, আর যদি বুঝে থাকেন তাহলে আপনারা কমেন্টে জানান 3 এবং 4 নাম্বার কী কারক। আচ্ছা 3 নাম্বার কী কারক আর 4 নাম্বার কী কারক আপনারা একটু কমেন্টে জানান। 3 নাম্বার, আমি 3 নাম্বার উদাহরণ দিয়েছি লাঠি খেলে, ছেলেরা লাঠি খেলে, আর 4 নাম্বার উদাহরণ ছিল ছেলেরা দাবা খেলে, অর্থাৎ লাঠি কোন কারক আর দাবা কোন কারক, আপনারা সবাই একটু কমেন্টে জানান। অনেকজনে কমেন্টে জানিয়েছেন, হয়তো আপনারা সবাই ক্লিয়ার করে বুঝতে পারেন না, আমি বুঝতে পারতেছি আপনার কমেন্টে আমি ওরকম সাড়া পাচ্ছি না, অবশ্যই আমি ক্লিয়ার করে দিব নিশ্চয়ই, কিন্তু আপনারা যদি ট্রাই করতেন। 3 নাম্বার হলো করণ কারক, আফসানা মুন্নি লিখেছেন 3 নাম্বার হচ্ছে করণ কারক। আচ্ছা ছেলেরা লাঠি খেলে, আচ্ছা লাঠি খেলে এটা হচ্ছে করণ কারক, আর ছেলেরা ডাবা খেলে এটা আপনার কর্মকারক। আচ্ছা হ্যাঁ গুড, ধন্যবাদ আফসানা মুন্নি আপনাকে, এটা রাইট ছিল। হ্যাঁ বাবলি বলছেন যে করণ কারক 3, কর্মকারক হচ্ছে 4, ধন্যবাদ। আচ্ছা যাই হোক, কেউ আপনারা বুঝতে পারছেন আবার কেউ বোঝেন নাই, আমি আবার সেটাও ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ, সমস্যা নেই, আপনাদের কোনো টেনশনের কোনো কারণ নেই। দেখেন আমি একটু ক্লিয়ার করে দেই, এখানে অনেক হিবিজিবি হয়ে গিয়েছে। দেখেন ছেলেরা ডাবা খেলে, এখানে ডাবা কোন কারক, ছেলেরা লাঠি খেলে এটা লাঠিটা কোন কারক। আচ্ছা দেখেন এটা হচ্ছে আপনার নাম, এটা হচ্ছে আপনার উপকরণ। আচ্ছা দেখেন এখানে দাবা কি একটা খেলার নাম না, তার মানে হচ্ছে দাবা হচ্ছে একটা খেলার নাম, আর উপকরণ কি, দাবার উপকরণ কি আছে, গুড়ি আছে, তারপরে আপনার গুড়ি আছে, তারপর কি আছে, গুড়ি আছে, একটা বই আছে, হ্যাঁ। তারপরে আপনার দেখেন ছেলেরা লাঠি খেলে, তাহলে লাঠির উপকরণ কি, লাঠি ছাড়া অন্য কিছু হয়, লাঠির উপকরণ লাঠি হয়। অর্থাৎ দেখেন যদি আপনার নাম এবং উপকরণ যদি একই হয়, নাম এবং উপকরণ কি হয়েছে, একই হয়েছে, তাহলে যদি একই হয় অ্যান্সার কী হবে দেখেন তো, যদি নাম এবং উপকরণ একই হয় সেটা হচ্ছে আপনার করণ কারক, অর্থাৎ এই লাঠিটা হচ্ছে আপনার করণ কারক, কারণ নাম এবং উপকরণ একই। আর ছেলেরা দাবা খেলে, দাবার উপকরণ কি আছে, গুড়ি আছে, বই আছে একটা, হ্যাঁ। তাহলে দাবার উপকরণ হচ্ছে ভিন্ন, নাম এবং উপকরণ হচ্ছে ভিন্ন, যদি উপকরণ ভিন্ন হয় সেটা হচ্ছে আপনার কর্মকারক, এটাই অ্যান্সার। আচ্ছা যাই হোক ধন্যবাদ। আমরা এখন র্যান্ডম কোশ্চেন সলভ করতেছি, আর 2-4টা সলভ করার পর আপনাদের আজকে পড়ার প্রেডিকশন সম্পর্কে আমরা একটু আলোচনা করব। আচ্ছা দেখেন গাড়িটি
গাড়িটি স্টেশনে আছে, গাড়িটি স্টেশনে আছে। এখন স্টেশন কি, আর গাড়িটি স্টেশন ছাড়লো। আচ্ছা দেখেন এখানে গাড়িটি স্টেশনে আছে, এখানে কি আছে, আছে একটা শব্দ আছে। আবার গাড়িটি যদি স্টেশনে থাকে এখানে একটা অতিরিক্ত কিছু বোঝানো হচ্ছে, এটা প্লাস গাড়িটি স্টেশন ছাড়লো। যদি এখানে একটা স্টেশন ছিল, এখানে যদি ছাড়ে তাহলে কি এখানে একটা কমে যাবে, একটা ঋণাত্মক হয়ে যাবে। অর্থাৎ এখানে গাড়িটি স্টেশন ছাড়লো, এটা হচ্ছে আপনার একটা অপাদান কারক। যদি কমে যায় সেটা হলো কি কারক, অপাদান কারক। আর এখানে গাড়িটি স্টেশন আছে, এটা অধিকরণ কারক। এখানে আপনার অতিরিক্ত কোনো কিছু বোঝানো হচ্ছে, অধিকরণ কারক। এটা হচ্ছে আপনার অধিকরণ কারক। আর গাড়ি স্টেশন ছাড়লো, এখানে স্টেশনে ছিল, এখানে ছাড়লো, তার মানে এখানে একটা গাড়ি কমে গেল। অর্থাৎ গাড়ির স্টেশনটা হচ্ছে আপনার একটা অপাদান কারক। আর গাড়িটি স্টেশনে আছে, আর গাড়িটি যে স্টেশনে আছে একটা অতিরিক্ত কিছু বোঝানো হচ্ছে। অর্থাৎ গাড়িটি স্টেশনে আছে, এখানে স্টেশন হচ্ছে আপনার অধিকরণ কারক। আচ্ছা যেমন, আচ্ছা যাই হোক, ধন্যবাদ সকলকেই। আমরা আসলে চেষ্টা করি আপনাদের ক্লাসগুলো খুব সহজ এবং শর্টকাটে করানোর জন্য, তো আমরা আজকে তাই করেছি। তো আপনাদের আজকে কিছু, আচ্ছা এখন বিষয়টা হচ্ছে যে আপনাদের আজকে আমাদের কারক এখানেই শেষ করব ইনশাল্লাহ, আপনাদের আর লং করব না, আপনারা আরও বেশি বেশি বুঝে নিতে পারবেন, সমস্যা নেই। আমাদের যারা পেড বেসে স্টুডেন্ট আছেন তারা আমাদের পেড বেসে যারা আছেন তারা অবশ্যই পিডিএফ পেয়ে যাবেন। আর একটা কথা হচ্ছে যে আপনারা ধৈর্য সহকারে 18 জন ভাই বোন ক্লাস করেছেন, ধন্যবাদ। আচ্ছা সবাই আমার কাছে জানতে চেয়েছিলেন যে আসলে পড়াটা উচিত, হ্যাঁ জি লাস্ট করছেন কি বিভক্তি পড়াবেন না। আচ্ছা দেখেন, বিভক্তি সম্পর্কে কিন্তু আমরা প্রথমে আলোচনা করেছি, হয়তো আপনি ছিলেন কিনা আমি জানি না। বিভক্তি হচ্ছে, যদি এখানে আপনার আমি একটা চার্ট দিয়েছিলাম, এখানে চার্টের মধ্যে লেখা আছিল যে বিভক্তি, যে কে রে থাকলে দ্বিতীয় বিভক্তি, যদি কোনো প্রকার, যেমন আমার বই পড়া উচিত, এখানে আমার হচ্ছে আপনার শূন্য বিভক্তি, কারণ এখানে কোনো বিভক্তি যুক্ত হবে না। যেমন আমাকে যেতে হবে, এখানে কে থাকবে। এটা পরবর্তীতে আপনারা বিভক্তিটা আপনারা নিজেই পারবেন। আমি এখানে একটা চার্ট দিয়ে দিয়েছিলাম প্রথমে ক্লাসে, ওখানে কোনো সমস্যা হওয়ার কথা না, বিভক্তি 100% পারবেন আমি আশা করি, যার কারণে বিভক্তি আর যুক্ত করানো হয়নি। যাই হোক, আপনারা জানতে চেয়েছিলেন কীভাবে পড়া উচিত কিংবা কীভাবে পড়লে মনে থাকবে, সেই বিষয় নিয়ে আমরা এখন আলোচনা করব। আমাদের ক্লাস এখানেই শেষ হয়েছে। ধন্যবাদ সকলে। আজকের ক্লাসটি কেমন লেগেছে সবাই একটু কমেন্টে জানান। আপনাদের কমেন্ট আমাদের খুবই একটা পজিটিভ দিক কিংবা নেগেটিভ দিক যেটাই হোক না কেন আপনারা জানাবেন, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকিব। তো আজকের ক্লাস কেমন হলো সবাই একটু কমেন্টে যদি জানাতেন। সেই সাথে আপনাদের আমি বলেছিলাম যে আপনাদের কথা দিয়েছিলাম যে আপনাদের কিভাবে পড়াটা উচিত, আমি সেই বিষয়ে রুটিনটা আপনাদের দিব নিশ্চয়। দেখেন এখানে আমি একটা চার্ট আপনাদের জন্য বানাই নিয়ে আসছি কীভাবে পড়াটা উচিত। আছে গাম আছে কি এখানে, তো গাম নাই। আচ্ছা দেখেন এখানে গাম ধরবে না, আমি একটু আপনাদের রুটিনটা দেখা যাচ্ছে কিনা আপনারা একটু যদি কাইন্ডলি জানাতেন। আচ্ছা দেখেন এখানে আমি লিখেছি যে সকাল ফজর থেকে 9টা পর্যন্ত আপনি ইংরেজি পড়বেন। সকাল থেকে 9টা পর্যন্ত, ফজর থেকে 9টা পর্যন্ত সকালে ওঠার চেষ্টা করবেন নিশ্চয়। এখানে দেখেন আমি লিখেছি ফজর থেকে 9টা পর্যন্ত, সকাল 9টা পর্যন্ত আমাদের মুখস্থ বিদ্যাগুলো খুবই ইম্পর্টেন্ট। আপনারা চেষ্টা করবেন ফজর থেকে সকাল 9টা পর্যন্ত ইংরেজি পড়ার জন্য, এবং সকাল 10টা থেকে 1টা পর্যন্ত আপনারা বাংলাটা শেষ করবেন।
আচ্ছা দেখেন কারেন্ট চলে গেছে। যাই হোক, ফজর থেকে 9টা পর্যন্ত ইংরেজি পড়বেন, এটা মেমোরাইজিং পার্ট, যেগুলো মুখস্থ বিদ্যা, এগুলো মুখস্থ বিদ্যা পড়বেন আপনারা সকালে ঘুম থেকে উঠেই। আর ইংরেজি এমনি একটা বোরিং সাবজেক্ট, আপনি এটা মুখস্থ করার জন্য আপনি সকালে বেছে নেবেন, সকাল 10টা থেকে 1টা পর্যন্ত আপনার বাংলা পড়ে নেবেন। সেটা লিটারেচার হতে পারে কিংবা আপনার গ্রামার অংশ হতে পারে। দুপুর 2টা থেকে লাইভে সম্ভবত নেটে একটু সিগন্যাল মারছে সম্ভবত। আচ্ছা যাই হোক, লাইভ নাই মনে হয় সম্ভবত। আচ্ছা যাই হোক, ধন্যবাদ। আমাদের ক্লাসটা যে শেষ করতে পেরেছি এটাই আপনাদের কাছে এবং আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া আদায় করি। আপনাদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করি যে আপনাদের ক্লাসটা আমি অবশ্যই শেষ করতে পেরেছি ইনশাল্লাহ। যাই হোক, সকলকে ধন্যবাদ। আপনারা এই পড়া বিষয়ে আমি পরবর্তী ক্লাসে হয়তো আপনাদের বিস্তারিত বলবো। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।